facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি লিখতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশনে গিয়ে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনার যেটা পছন্দ আর কি। তো আমরা আজকে শুরু করতে চাই আমাদের আজকের ভূত এফএমের প্রথম ঘটনা, এবং সেটি যথারীতি একটি ইমেইল, এবং সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহ মোহাম্মদ রায়হান, সিলেটের মৌলভীবাজার থেকে। আর দেরি না করে ঘটনায় চলে যাই। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীকে শেয়ার করব তা আমার এক দুঃসম্পর্কের নারীর শোনা একদম সত্যি ঘটনা। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এই ঘটনাটি হয় অনেকবার পড়েছি, না হয় গতবারও পড়েছি, আমি ঠিক মনে করতে পারছি না। এই ঘটনাটি খুবই ঘটনার সাল ঠিক মনে নেই, লিখেছেন তিনি। ঘটনাস্থল আমার খুব পরিচিত একটা জায়গা, শেরপুরের কোনো এক স্থানীয় জায়গা। তখনকার দিনে বাচ্চা প্রসবের সময় এত আধুনিক কোনো হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার এগুলো ছিল না, আর মানে এগুলোর অভাব ছিল আর কি, এবং এগুলোর উপরে আস্থা ছিল কম তখনকার মানুষের। তখনকার দিনে এক ধরনের গাইনি ছিলেন যারা বাচ্চা প্রসব করার সময় ডাক্তারের ভূমিকা পালন করতেন। এমনি একজন ছিল নালতের এলাকায়। একদিন গভীর রাতে গাইনি মহিলা ফিরছিলেন কাজ শেষ করে। হঠাৎ রাস্তায় একদল লোক ওনার গতিরোধ করে দাঁড়ায়। গাইনিটার হাতে ছিল একটা হ্যারিকেন। উনি দেখলেন কালো জামা এবং কুচকুচে কালো, লোকটা গায়ে শুধুমাত্র লুঙ্গি পরে আছে, এবং গাইনি ভাবলেন বুঝি ডোম বা ম্যাথো বা সুইপার হবে লোকটা। গাইনি বললেন, মানে তার ভাষায় বললেন যে কি কাজ, এটা তার ভাষায় বলেন যে ক্যা কাম হ্যায়। গাইনি ছিলেন বিহারের মহিলা। লোকটা বলল, মা আমি আপনার ভাষা বুঝি না, তবে এটুকুই বলতে পারবো যে আমার বউয়ের বাচ্চা প্রসবের খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু করে দিলে খুবই উপকার হবে। গাইনি ছিলেন ক্লান্ত, কিন্তু লোকটার কথা শুনে মায়া লেগে গেল। বললেন, কোথায় তোমার ঘর? লোকটা বুঝতে পারে না। পরে গাড়ি ইশারায় জিজ্ঞেস করেন যে তোমার ঘরটা কোথায়? উনি বলেন একটু দূর আছে। পরে শুরু হয় তাদের যাত্রা। গাইনি খেয়াল করলেন তার হারিকেনের আলোটা লোকটা পছন্দ করছে না, বারবার বলছে, মাইজি বন্ধ করে দিন, আমি তো আপনাকে ধরে ধরে নিয়ে যাব। গাইনি মনে মনে ভাবলেন, ব্যাটা যদি ডাকাত বা ঠগ টাইপের কিছু হয়। অবশ্য গাইনির সাথে তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু টাকা না পেয়ে যদি রেগে গিয়ে মেরে ফেলে। এসব ভাবতে ভাবতে উনি জায়গাটা খেয়াল করেন। আরে উনি দেখি একটা নর্দমা কিংবা তখনকার দিনের বড় একটা সুয়েজ খাল লাইন, সেইটার ভেতরে তাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। গাইনি বললেন, গাইনি দাঁড়িয়ে যান, বলেছেন যে তুমি কে বলো, মানে তার ভাষায় বললেন যে তুই কন হ্যায়, এবং তিনি বললেন, তোমার আমার সাথে কি কাজ, আমি তোর কি ক্ষতি করেছি? অনেকটা জোরে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করেন গাইনি। তখন লোকটা গাইনির পা জড়িয়ে ধরে বলে, মা আমি সব বলবো, কিন্তু আগে আমার বউকে বাঁচান। গাইনি বুঝে যান। সারা জীবন শুনে এলেন ভূত পেতনির কথা, আছে কিনা তাদেরই একজনের পাল্লায় পড়ে তার আস্তানায় এসে পড়লেন। লোকটা একটা ঝুপড়িতে ঢুকে গেল আগে আগে। বেরিয়ে এসে গাইনিকে ডাকলো, মাইটি আসুন, ভেতরে ভয় নেই। লোকটা লুঙ্গি তার জায়গায় নেই, মনে হচ্ছে বড় কোনো বানর, সারা গা লোম ভর্তি। এ কি সেই লোক যে তাকে এতটা দূর নিয়ে এলো? আওয়াজ কিন্তু আগের মতোই। গাইনি ঝুপড়ির ভেতরে প্রবেশ করলেন, এবং সেটাই তার জীবনের শেষ। এতদিন ধরে শুনে আসছিলেন ভূত পেতনির কথা, আজকে মানুষ রূপে ধরে তাকে তুলে নিয়ে এলো। এটা কি জিনিস? পেতনি না, পেতনি তো মেয়ে ভূত হওয়ার কথা। এটা তো ছেলে। এদের কি বলে? আফসোস, নাম না জানা এক প্রাণীর কাছে মরতে হবে। তার কাছে হিসেব আছে যে এ পর্যন্ত 70টা বাচ্চার প্রসবের সাক্ষী তিনি। একটাও বাচ্চা মারা যায়নি তার হাতে। হায়, আজকেও তার প্রিয় পেশার কথা বলেই এখানে নিয়ে আসা হয়েছে তাকে। যাক,
যা হওয়ার হবে। জীবনে 7 বছর পার করে ফেলেছেন, মরে গেলেও আফসোস নেই। কে জানে এদের হাতে মারা গেলে হয়তো আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। উনি ঝুপড়িতে প্রবেশ করলেন এবং হারিকেনও নিভু নিভু। কি দেখেছিলেন শুনি বাংলায়। এমনিতে নর্দমার গন্ধে টেকা যাচ্ছিল না। ঝুপড়ির ভেতর যেন পচা মাছের গন্ধে বমি চলে আসছিল বারবার। এই ভেবে বমি করিনি, কারণ যদি রেগে যায় চিন্তা। এখন আর অন্ধকার আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। আগুনের ভাটার মতো চোখ জল জল করছে, হামাগুড়ি দিয়ে হাঁটছে। কে বলবে একটু আগে এই লোকটাই তাকে হাতে পায়ে ধরে নিয়ে এলো। গাড়ি দেখলেন ঝুঁপির কোনো এক কোণে হুবহু যেটা তাকে নিয়ে এলো, ওইটাই যেন মেঝেতে পড়ে আছে। কিন্তু এটা বাচ্চা হচ্ছে, বাচ্চার মাথাটা শুধু বেরিয়ে আছে কোনোভাবে। উনি ওনার কাজ শুরু করে দিলেন। মহিলা ভূত তার সাথে কোনো কথা বলছে না। একেবারে সহজ কাজটা করতে 8 ঘন্টাও লাগতো না। এরা দেখতে যেমন, বাচ্চাটাও তেমন। কাজ হবার ফাঁকে কবে হারিকেন নিভে গেল জানেনও না তিনি। কিন্তু কোনোভাবে ওনার আলোর অভাব হলো না। আশ্চর্যের ব্যাপার, গাড়ি নাকি গন্ধটাও আর আসছে না। কাজ শেষ হওয়ার পরে দেখলেন বাইরে পরিষ্কার হওয়ার জন্য পানি, গামছা, এগুলো। শুদ্ধ হাওয়া, বাচ্চার কান্না শুনেছেন। কেমন বিরান জায়গা, শুনলে যে কেউ হার্ট অ্যাটাক করবে নির্ঘাত। কিন্তু ওনার কাছে খারাপ লাগছে না। বাচ্চা তো বাচ্চাই। লোকটা তার দিকে এগিয়ে আসছে দূর থেকে। কে জানে কই গিয়েছিলেন। হঠাৎ দূর থেকে অনেক আস্তে আস্তে আজানের আওয়াজ ভেসে এলো। উনি বসে বসে আজান শুনলেন। বাচ্চাটার কান্নাও থেমে গেল। ওই লোকটাও কোথায় যেন চলে গেল। যাই হোক, যাওয়ার আগে বাচ্চাটাকে দেখে আসা ভালো, সব ঠিকঠাক আছে কিনা। উনি ঝুপড়ির ভিতরে গিয়ে ভোরের আলো দেখলেন। কোথায় বাচ্চা, কোথায় মা? ঝুপড়িময় কয়েকশো ছোট্ট মাছের মাথা ছড়ানো আছে। এদিকে কোনো প্রাণীর অস্তিত্বই তিনি খুঁজে পেলেন না। ডাইনি বুঝে গেলেন যা হওয়ার তাই হয়ে গেছে। এ সময় তাদের পাত্তা দেয়া লাগানো যাবে না। দিনের আলো ফুটতে আর বেশি বাকি নেই। দ্রুত এই জায়গা ছেড়ে বাসার পথে রওনা হতে হবে। উনি দ্রুত পা ফেলে বাসার পথে রওনা হলেন এবং ভাবলেন এসব কথা কাউকে বলতে গেলে সবাই তাকে পাগল ভাববে। নিজ এলাকায় উনি ছিলেন। তিনি কাউকে এই ঘটনার কথা বলা থেকে বিরত থাকলেন, মারা যাওয়ার 9 দিন আগে পর্যন্ত। মারা যাওয়ার আগে একবার তার নাতি, তার বন্ধু বান্ধবীরা তাই খুব বেশি ভূতের গল্প শোনানোর জন্য বিরক্ত করতে লাগলো। তাদের মধ্যে আমার নানুও ছিলেন। তখন তার বয়স ছিল 14 বছর। গাইনি বিবি বাচ্চাদের বললেন, কি যায় আসে তাদেরকে বললে। এই ভেবে উনি একদিন ঝড় তুফানের রাতের এই গল্পটা বলেন, যেটা আমরা শুনেছিলাম। এর পরের দিন থেকেই ওনার শরীর মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। উনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। কোনো খাওয়া মুখে তুলতে পারেননি মারা যাওয়ার আগ পর্যন্ত। শুধু মারা যাওয়ার আগে জমজমের পানি পান করেই তিনি মারা যান। মারা যাওয়ার সময় ওনার বয়স হয়েছিল 97 বছর। উনি বিহারের মেয়ে ছিলেন, লম্বায় ছিলেন 6 ফিট। তার ছেলে মেয়েরা তাকে বলতেন সারা জীবন তাদের মাকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন, কখনো কোনো প্রকার অসুস্থতায় পড়তে দেখেননি তাদের মাকে। মারা যাওয়ার আগ পর্যন্ত উনি 200-র অধিক বাচ্চা প্রসবের ধাত্রী ছিলেন। 14 জন সন্তানকে সে একা মানুষ করেছেন তিনি। এবং তার 14 সন্তান সহ ফেলে রেখে অন্যত্র চলে যাচ্ছেন। ছেলেরা বলে অনেক বছর ধরে তারা তাদের মায়ের ভেতর একটা অস্বাভাবিকতা লক্ষ্য করে আসছিলেন। সেটা হলো প্রায়শই গভীর রাতে তার মা বিড়বিড় করে একা একা কথা বলতেন। কথাগুলো এমন হলো, আরে তুই কেমন আছিস? বাহ, এটা তোর ওই বাচ্চাটা না? না না বাবা, আমার কিছু লাগবে না। আল্লাহ আমাকে অনেক দিয়েছে বাবা। শোন, তুই হুটহাট করে আসিস না। তোর বউ কই? না, আমি মরে গেলেও কাউকে কিছু বলবো না, তুই চিন্তা করিস না, ইত্যাদি। এসব কথাই হতো বিহারি ভাষায়। তার ছেলেমেয়েরা ভাবতো মায়ের বয়স হয়েছে তাই এমনি বিড়বিড় করেন। তবে সব ছেলেমেয়েরা বুড়ির কথার প্রতি উত্তরে এক ধরনের ফিসফিস শব্দ শুনত। এটা কেউ কাউকে বলতো না। আর কেউ মাকে এটা জিজ্ঞেসও করেনি কোনোদিন, মা তুমি কার সাথে কথা বলো? যদি মা কষ্ট পান এই ভেবে ছেলেমেয়েরা, যদি ভাবেন ছেলেমেয়েরা তাকে পাগল ভাবছে। সবাই এটাও ভেবেছিলেন ওই দিন নাতি নাতনিদের বলা গল্পটা মোটেও গল্প নয়,
এটা যোগসূত্র হলো মায়ের সেই বিড়বিড় করে কথা বলা, মরে গেলেও বলবো না। এই ছিল ভূত এফএমে আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শাহ রায়হান, মৌলভীবাজার, সিলেট। তো এই ছিল ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। যদি এতটুকু আনন্দ দেয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আর এরকম ঘটনা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারাও পাঠিয়ে দিন ভূত এফএম radio40.fm অ্যাড্রেসে, এবং আপনি চাইলে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন, রেকর্ড করতে পারেন। এটা আপ টু ইউ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম আলী সুফনাথ। আমি এসেছি এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে। আমার প্রথমে ঘটনা আসে আমি, তার আগে আমি একটু বর্ণনা দিতে যাচ্ছি যে আমার মা নেই, আমি আর আমার বাবা কোনো এক সময় একটা ব্যাচেলার বাসায় থাকতাম। তো গত জুলাই মাসে আমি বিয়ে করি। তো সেই সূত্রে আমি যেখানে জব করি সেই জায়গাটা হলো একটা ট্রেনিং একাডেমি। আর আমাদের ওখানে ডিফেন্সের যেমনটা ট্রেনিং দেওয়া হয় অমনটা ট্রেনিং দিতে হয়। আমরা কোথায়, কোন জায়গা, কোন জায়গার নাম, এগুলো অ্যাভয়েড করব। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে সেখানে আমার 6:30 বাজে ফলিং হতে হয় বলে আমি তার পাশেই একটা বাড়িতে ভাড়ায় উঠি, একটা ফ্ল্যাটে। তো প্রথমে আমি একটু ফ্ল্যাটের বর্ণনাটা দিই। সেটা হলো এই যে ফ্ল্যাটটা হলো একটা 3 তলা ভবন। ফ্ল্যাটের ডান পাশে এবং বাম পাশে মানে পূর্ব এবং দক্ষিণ পাশে সমস্তটাই ফাঁকা জায়গা। তো দ্বিতীয়ত কথা হলো যখন আমরা ফ্ল্যাটে প্রথম উঠি, তো ফ্ল্যাটের বানানোটা হলো এমনটা, যখন রুম থেকে ঢোকা হয়, প্রথমে গেট থেকে ঢোকা হয়, দরজা খুললে হাতের বাম পাশে একটা বেসিন, তার পাশে কিচেন এবং তার সামনে একটা রুম, ডান পাশে একটা ওয়াশরুম, তার পাশে আরেকটা রুম। তো আমি আর আমার স্ত্রী আমরা দুজনে কিচেনের পাশে যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ঢুকি। তো এবার ঘটনা হচ্ছে এই যে যে যখন আমরা রুমটার মধ্যে ঢুকি, রুমের পূর্ব এবং দক্ষিণ পাশে একটা সজনা এবং নিম গাছ। তো রাত্রবেলা আমরা প্রথমে যখন ঘুমোলাম তেমন কোনো সমস্যা হয়নি। তো অ্যাট এ টাইম যখন 3 দিনের মাথায় একদিন রাত্রবেলা তখন 3:17 বাজে সামহাও আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমি একটা জিনিস নোটিস করি, সেটা হলো এই যে ফ্লোরের মধ্যে যদি ফুটবল পড়ে ধুপ 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 এমন তো করে কি শব্দ হচ্ছে, যেমনটা ফুটবল বাউন্স করে আর কি। তো আমি করলাম কি, একবার বললাম যে কে ওখানে, আব্বু, কোনো সারা শব্দ নেই। তো তারপর চিন্তা করলাম যে এত রাত্রে আপু কি করবে। তো আমার কাছে বিষয়টা একটু কেমন যেন লাগলো। তো তারপর কোনো শব্দ নেই। তো এট এ টাইম আমি ঘুম থেকে উঠলাম, আমার স্ত্রীও, তিনিও আর কি আমার এই শব্দ পেয়ে উঠে গেলেন যে আমি উঠছি। তো আমরা দুজন একসাথে বাইরে গেলাম, গিয়ে দেখলাম যে কিছু নেই। তো তারপরে লাইট জ্বালিয়ে দেখার পর কিছু না দেখে আমরা রুমের মধ্যে চলে আসলাম। যতক্ষণ আমরা বাতি বন্ধ করলাম শুতে যাব, ঠিক তখনই আমাদের কিচেনের মাঝখান থেকে হাঁড়ি পাতিলগুলো ছড়ে ছড়ে কিছু একটা ফেলছিল, যে হাঁড়ি পাতিল পড়লে যেমনটা শব্দ হয় তেমনটা করে শব্দ হলো। তো ওই শব্দে আমার বাবার ঘুম ভেঙে গেল। তো আমি আবার দৌড়ে গেলাম, আমার স্ত্রীও গেল। আমার স্ত্রী দেখার পরে রীতিমতো কাঁপছে। তো আমি ওকে বললাম যে তুমি রুমের মধ্যে চলে যাও, এখানটাতে আর কি তোমার থাকার প্রয়োজন নেই। কারণ আমার স্ত্রী ভূতে খুবই ভয় পান। তো এট এ টাইম আব্বু আসলো, আব্বু আমাকে বললো যে কি হয়েছে, আমি বললাম যে কিছু না। তো আমি করলাম কি, সবগুলো আবার গুছিয়ে টুছিয়ে রুমে চলে আসলাম। তো হঠাৎ করে শুনলাম যে আমাদের কিচেনের সাইডটা থেকে একটা মেয়েলি কণ্ঠে হাসি, অনেকটা খিলখিল করে হাসলে যেমনটা হয়। তো আমার স্ত্রীও শুনতে পেয়েছে। তো ও ভয়ে রীতিমতো কান্না করছে। তো সারা রাত ও ঘুমিয়েছে, আমি জেগে জেগে পাহারা দিয়েছি। তো 9 জুলাই রাত্রবেলা, তো আমার ওয়াইফের সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, যে কারণে আর কি আমরা সেপারেট শোয়ার সিদ্ধান্ত নেই। তো যখন আমরা সেপারেট শুলাম, তো সকালবেলা 6:30 বাজে আমার ফলিনে যেতে হয়। তো ঘুম থেকে আমার ঘুম ভাঙলো এমনটা যে আমার ডান পায়ের হাঁটুতে মানে প্রচন্ড ব্যথা, যেমনটা এমন মনে হয় যে পায়ের উপরে যদি কেউ হাতুড়ি বা এই টাইপের কোনো কিছু দিয়ে খুব সজোরে আঘাত করে। তো ব্যথা, আমি ঘুম থেকে উঠলাম, দাঁড়া হতে পারছিলাম না। কোনো ক্রমে আমি অফিস গেলাম। তো রাত্রবেলা যখন বাসায় ফিরলাম চিন্তা করলাম যে আমার স্ত্রী, নতুন বিয়ে হচ্ছে, কনভিন্স করে নেওয়াটা উচিত। তো এট এ টাইম আমি তাকে কনভিন্স করে নিলাম এবং তার সাথে আমি কথা বলছি। তো গল্প করতে করতে একসময় তাকে বলে ফেলি যে তুমি কি জানো আজকে সকালবেলা আমার ঘুম ভেঙেছে কিভাবে।
আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আর আমার পায়ে একটা আঁচড়ের দাগ দেখো। আমার স্ত্রী শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন, এবং তিনি আর কি, ও কি করবে যে, ও অনেকটা কান্না করার মতো বলে যে, কি বলো, কোন পায়ে? আমি বললাম যে ডান পায়ে। তো বললো যে দেখো তো। তো আমিও দেখলাম যে একটা জিনিস, ওরও ঠিক হাঁটুতে আমার মতন যেমনটা দাগ, ঠিক তেমনটা। বলে যে সকালবেলা আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আমি একদম দাঁড়া হতে পারছিলাম না। ও বলছিল যে আমার পিঠের দিকটা তো অনেক জ্বলছিল। তো আমার বিষয়টা কেমন যেন লাগলো। আমি ওর ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দেখলাম যে ওর ঘাড়ের উপর থেকে নিচ পর্যন্ত মানুষের নখের আঁচড়ের চাইতে একটু মোটা টাইপের 5 আঙ্গুলের একটা দাগ, যেমনটা আঁচড় কাটলে হয়। তো আমি আর ওকে অভয় দিলাম, ও কান্নাকাটি করছে। তো বিষয়টা জানাজানি হওয়ার পরে তেমনটা কিছু ঘটলো না। 14ই জুলাই আমার জন্মদিন ছিল। তো বলতে ভুলে গিয়েছি, আমি একজন শেফ। জি। তো এট এ টাইম আমি আমার স্ত্রীকে বললাম যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো। তো আমি বাইরে থেকে লেগ পিস নিয়ে আসলাম 12টা হুম হুম। রোস্ট করার জন্য। তো ওকে বললাম যে তুমি থাকো, আমি রান্না করব। হুম হুম। তো আমি রান্না করছি, লেগ পিস গুলো ফ্রাই করব। তো কোনো একটা কারণে আমি রুমের মধ্যে আসার পরে দেখি যে আমার ওয়াইফ টিভি দেখছে। যখন আমি রান্নাঘরে আবার ব্যাক করে দেখি যে আমার 12 পিস যে মুরগির মাংস ছিল, লেগ পিস, সেখান থেকে একটি নেই। তো আমার স্ত্রী এর আগেও ভয় পেয়েছে, হয়তো বা ভয় পাবে, সেজন্য আমি ওকে বললাম যে আমি মুরগি ফ্রাই করার পরে খেয়ে ফেলেছি। তো গেল সেটা। তো রাসেল ভাই, এখানে বলা বাহুল্য যে আমরা রাত্রবেলা খাবার খাওয়ার পরে যে এই হাড়গোড় গুলো ছুরির মধ্যে ফেলেছিলাম, হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ময়লা গুলো ফেলতে যাব, তো সেখানে একটাও হাড়ের টুকরো ছিল না। তো জিনিসটা দেখে আমি মোটামুটি অবাক হই। তো এটাই শেষ নয়, এরপরে একদিন রাত্রবেলা আমি বাসায় ফিরি, আর বলা বাহুল্য যে আমার বাসায় কোনো সিকিউরিটি গার্ড নেই। তো চাবি আমার কাছে থাকে, আমার বাবার কাছে থাকে। তো আমি বাসায় আসলাম, আর রুমটা লক করা থাকে নর্মালি, বাইরে দিয়ে চাবি দিয়ে খোলা যায়। তো যখন আমি রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখছি যে আমাদের ড্রয়িং রুমের লাইটটা জ্বলছে, বেডরুমের লাইট বন্ধ, দরজা খোলা। আমার স্ত্রী জানলার দিকে মুখ করে বসে আছে। তো আমি ওকে দেখে স্বাভাবিক, ওকে সবসময় আর কি একটু খেপানোর চেষ্টা করি। তো বললাম যে কি ব্যাপার, ভূতের মতন বসে আছে কেন? তো একটা খিলখিল করে হাসি দিল, অনেকটা চাপা স্বরে। তো বললাম যে তুমি ভাত বাড়ো, ক্ষুধা লেগেছে, অনেক অনেক ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তো দরজার পাশে যে ওয়াশরুমটা আছে, সচরাচর আমরা ওই ওয়াশরুমটা ইউজ করি। তো আমি দরজা গিয়ে যখন ধাক্কা দিলাম, দেখলাম যে দরজা বন্ধ, দরজার ভেতরে হালকা লাইট জ্বলছে। তো আমি ভাবলাম যে হয়তো বা বাবা এসেছেন। তো পাশেই বাবার রুম, দেখলাম যে এটা তো লক করা। তো আমি বললাম যে কে ভেতরে, আব্বু? তো ভেতর থেকে আমার স্ত্রী বললো যে আমি ভেতরে গোসল করছি, তুমি আব্বুরটাই যাও। তো একটু আগে আপনি কথা বলে এসেছেন আপনার স্ত্রীর সাথে, তিনি বাইরে ছিলেন, তাই তো? হ্যাঁ, তিনি বাইরে ছিলেন, দেয়ালের দিকে মুখ করে বসে আছেন। ইনফ্যাক্ট আমি তাকে বলার পরে তিনি হাসিও দিয়েছেন। হুম হুম হুম। এমনকি আমি তাকে বলেছি ভাত দেওয়ার জন্য, ক্ষুধা লেগেছে। মানে আপনি দেখে এসে যখন রুমে আসলেন, তখন আপনি শুনছেন যে আপনার স্ত্রী, উনি আপনার ওয়াইফ, এবং তিনি বাথরুমের ভেতরে, হ্যাঁ, সে গোসল করছে। ওয়াশরুমের ভেতরে। সে আমাকে বলছে যে আমি ভেতরে গোসল করছি, তুমি আব্বুর রুমে যাও, ওকে। আব্বুর যে ওয়াশরুম আছে ওটাতে যাও। তো এই মুহূর্তে আমি কি বলবো, আমি অনেকটা শকড। আমি যখন পেছনের দিকে ঘুরলাম, যে রুমের মধ্যে হালকা আলো যাচ্ছে, তো এমনটা মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে যদি খুব গাঢ় কোনো একটা অন্ধকার কোনো কিছু হয়, সেটা জাস্ট ওই বসা থেকে উঠে দাঁড়ালো আর আমার দিকে ঘুরলো। আমি চেহারা কিছুটাই বুঝতে পারিনি, কোনো কিছুই বুঝতে পারিনি চেহারা। তবে তার চোখ দুটো যে হালকা লাল লাল হয়ে জ্বলছিল, সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তো এট এ টাইম সেটা করলো কি, পূর্ব পাশে যে জানালাটা আছে, সেই জানালার ওপাশে যে নিম গাছের সজনে গাছ আছে, ওদিকে লাফ দিয়ে চলে গেল। আচ্ছা। তো ওই মুহূর্তে আমি এতটা ভয় পেয়েছি, আমি ওখানেই বসে পড়ি, বসে পড়ে কান্না জোরে দেই, এমন কি জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করি। আমার স্ত্রীকে জোরে জোরে ডাকতে থেকে বের হও। তো আমার স্ত্রী আমার কান্না শোনার পরে তিনি ও করে কি যে ওই ভেজা অবস্থায় বের হয়, বের হয়ে বলে যে কি হয়েছে। তো আমি বলছি যে তাড়াতাড়ি করে পাশের বাসায় যে ভাইয়া আছে ওনাদেরকে ডাকো। তো ওনাদেরকে ডাকা হলো, ডাকার পরে ওনাদেরকে বললাম যে ভাইয়া এই ঘটনা। তো তাদেরকে যখন এই ঘটনাগুলো বললাম, তারা বললো যে ভাই আমরা তো এত কিছু জানি না, তবে এতটুকু বলতে পারি যে এই বাসায় 2 মাস 3 মাসের বেশি কেউই থাকে না। আচ্ছা। তো সেই মুহূর্তে আমি আমার বাবাকে ফোন দিলাম, আমার বাবা অফিস থেকে ফিরছিলেন। তো বাবা যখন আসলো, বাবাকে আমি সমস্ত ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে বাবা বললো যে তুই একটু একা আমার রুমে আয়। আমি বাবার রুমে গেলাম।
তো বাবা বললো যে, "তোর যে হাঁটুর দাগ তুই একটু দেখবি?" তো আমি দেখলাম যে বাবা দেখালো যে তার পায়ের উপরে ঠিক আমাদের দুজনের পায়ে যেমনটা করে দাগ ছিল, তার পায়ে ঠিক তেমনটা একটা দাগ। এমনকি সে যখন উঠছিল ঘুম থেকে তার পায়েও ঠিক সেম পরিমাণে ব্যথা ছিল। তো এমনটা করে চলছে। তো রাত্রেবেলা খাবার রান্না করার জন্য ওই রাতেই আমার স্ত্রী গেল কিচেনে। তো এর মধ্যে বলতে ভুলে গেছি, আমি আমাদের যে বাড়িওয়ালা প্রথম দিকে তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তারা বিষয়টা সম্পূর্ণরূপে অস্বীকার যায়। তারা বলে যে এখানে এমন কিছু হয় না। আমরা বিভিন্ন ধরনের ইসলামিক সংগঠনের সাথে জড়িত। এর আগে এমন কোনো কিছুই ঘটেনি। তো তারা আপডেট করে যায়। তো এমতো অবস্থায় ওই রাত্রেবেলায় আমার স্ত্রী আবার রান্না করছিল। তো আমি ভয় পেয়েছি, রুমের লাইট জ্বলে। একই সাথে আমি আমার ফোনে সূরা ইয়াসিন সেটা ছেড়ে রেখেছিলাম। তো আমার স্ত্রী বারবার এসে দেখে যাচ্ছিল। তো আমি শুয়েছিলাম, টিভি দেখছিলাম। হঠাৎ করে আমার মাথার কাছ থেকে আমার স্ত্রীর ভোকাল, ভোকালটা অনেকটা চাপা ছিল, এমনটা যে ভাজি খাবে। তো আমি সাথে সাথে ঘুরে বললাম যে কি ভাজি। তো দেখলাম কেউ নেই, দৌড়ে আমি কিচেনে গেলাম। আমার স্ত্রীকে বললাম যে তুমি কি আমাকে ভাজি খাওয়ার কথা বলেছো? বলেছে কই না তো। বললাম যে মজা করবে না, একদমই মজা করবে না, প্লিজ সত্যি করে বলো। ও বলল যে আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমাকে কোনো ভাজি খাওয়ার কথা বলিনি। ইনফ্যাক্ট আমি রুমের ভেতরেও যাইনি। তো বিষয়টা খুবই সিরিয়াস পর্যায়ে চলে যায়। তো তারপর আমি আমার বাবাকে বলি। সেই দিন রাত্রেই আমরা মোহাম্মদপুরে আমাদের ফুপির বাসা, ওখানে চলে যাই। তো রাতে আমার প্রচুর জ্বর। তো পরের দিন আমি ঢাকা মেডিকেলে আমাকে অ্যাডমিট করা হয়। তো আমার ফুপির একজন পরিচিত লোক ছিলেন, হুজুর টাইপের। তো উনি পরের দিন আমার বাবাকে সাথে করে নিয়ে এখানে আসেন। আসার পরে তিনি বাজার থেকে লাল ধরনের গামছা আর কি কি যেন নিয়ে এসে আর কি রুমটা বন্ধ করেন। তো আমরা ওই বাসাতে উঠি। ওঠার পরে আমার বেশ কিছুদিন জ্বর ছিল। তো যখন আরোগ্য লাভ করি তারপরে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে একটা জিনিস দেখা যায়, আমাদের বাসার যে দক্ষিণ সাইডে যে জানালাটা আছে, ওর পাশে একটা ছোট একতলা ভবন আছে। যে হুম। বাসার আমাদের জানালা থেকে দূরত্ব ৪ ফিট দূরত্বে আচ্ছা। ওটা। তো রাসেল ভাই, ওখানে একটা জিনিস দেখা যায়, সেটা হলো এই যে যদি এখনো রাত্রেবেলা ঘুমোই আমরা মাঝে মাঝে শুনতে পাই যে ওই জানালার ওপাশে যে বিল্ডিং এর মানে ছাদটা আছে, ছাদে একটা বাচ্চা ছেলে, মানে বাচ্চা যে কোনো একটা বাচ্চা ছিল অথবা মেয়ে, সঠিক বোঝা যায় না, আর একজন মহিলা, এনারা মাঝে মাঝে কান্না করেন। আবার অনেক সময় দেখা যায় যে একটা আগুনের গোলা পূর্ব পাশ থেকে সেই বিল্ডিং এর পশ্চিম পাশে যায়, আবার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসে। তো যে কারণে আমরা জানালা খুলি না। এটাই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কাছে বেশ কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো আমি একটু পড়তে চাই। রায়হান আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম, অলওয়েজ সাথে আছি, আমরাও আপনার সাথে আছি। শশী মন্ডল আমাদের সঙ্গে আছেন, হ্যালো রাসেল ভাই, আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন সরওয়ার আলম, হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া। এবং তিনি বলছেন যে তিনি বাংলাদেশ থেকে আসছেন। আচ্ছা, ওকে। আমাদের সঙ্গে আছেন হুসাইন আহমেদ, কাঁথার নিচে শুয়ে তিনি শুনছেন। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন কামরুল হাসান, এবং আমাদের সঙ্গে আছেন এমডি আরাফাত, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান। এবং তিনি বলছেন যে আমার কিছু বন্ধুর রিয়েল কিছু ঘটনা আছে, শেয়ার করতে পারছি না, আমি সময় পেলে শেয়ার করব, ফ্রম সাউথ আফ্রিকা। অলরাইট, আমি খুব ইগারলি ওয়েট করব ফর ইউর স্টোরিজ, এবং আপনি যত তাড়াতাড়ি পারেন সেটা আমাকে মেইল করবেন এবং আমি অপেক্ষা করবো আসলেই। মাহমুদুল হাসান। আমাদের সঙ্গে আছেন সামিয়া সালসাবিল, এবং তিনি বলছেন যে ক্লাস 8-এ পড়েন তিনি, এবং তার জন্য দোয়া করতে চেয়েছেন। ডেফিনেটলি অনেক দোয়া করি সামিয়া সালসাবিল, এবং আপনি আপনার এক্সামের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন আপনাকে ভালো এক্সাম দেওয়ার মতন ক্ষমতা দেন। আমাদের ইনজামামুল হক ফাহিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিসাম, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হুমায়ুন, আছেন আমাদের সঙ্গে সজল আহমেদ, আমাদের সঙ্গে লিখেছেন এখানে এস আর সৌরভ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এম আর এইচ নীরব, আমাদের সঙ্গে আছেন রিফাত হোসেন, আছেন মাশফিকুর আর শিহাব, এছাড়াও আছেন আমাদের সঙ্গে নুসরাত জাহান, ঈশিতা, ঈশা,
আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৈকত অর্ণব, এছাড়াও শফিউল রাতুল আমাদের সঙ্গে আছেন, ইমতিয়াজ আহমেদ লিঙ্কন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফালিকিন আহমেদ, অনিক মেহেদী আমাদের সঙ্গে আছেন, অ্যালেক্স জায়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ তানভীর, এছাড়াও শ্রাবণী আখতার আমাদের সঙ্গে আছেন, এমডি হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, বিডি হৃদয় আমাদের সঙ্গে আছেন, জি এম নাজমুল ইসলাম যশোর নওয়াপাড়া থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আলম, সিজাদুল ইসলাম নয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শরীফুল ইসলাম সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের রেডিও ফুর্তিতে, এবং এই পেজেও আপনি এসে জয়েন করতে পারেন। আমাদের পেজের অ্যাড্রেস www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা ওয়েট করব আপনার জন্য এবং পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এখন চলে যাব ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো আবারও আমাদের আরো একজন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন ফর রেডিও ফুর্তি এফএম and do ফুর্তি। Booth FM, the night comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:29। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী কাছে। তবে তার আগে আপনাকে জানাতে চাই আমাদের আজকের যে এপিসোডটি, সেই এপিসোডে আমাদের 5 জন মোটামুটি গেস্ট আছেন যারা ঘটনা শেয়ার করবেন। তার মধ্যে একজন অলরেডি শেয়ার করেছেন, পরবর্তীতে হয়তো আবারও ফিরে আসবেন। আমাদের এই পুরোটা সময় যদি আপনি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, which is www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। যারা অনেক বেশি ওয়ারিড যে ভূত এফএম এর আসল পেজ কোনটা, আমাদের যে ভেরিফাইড রেডিও ফুর্তির পেজ রয়েছে, সেই রেডিও ফুর্তির পেজে গিয়েই আপনি দেখবেন যে আজকের পোস্টার সঙ্গে আমাদের ভূত এফএম এর পেজের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে। সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট, এবং আপনি সেখানে গিয়ে জাস্ট ক্লিক করলে আপনি আমাদের আসল পেজটাতে ল্যান্ড করবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে শেয়ার করতে পারেন আপনার ঘটনা, পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপ, এবং আমাদের সাথে যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ বা ইমেইল, যেটা ইচ্ছা সেভাবে শেয়ার করতে পারেন আপনার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো রাসেল ভাই, আমি সাদ্দাম খন্দকার উত্তরা থেকে এসেছি। জি, চলে যাই আপনার আমি ঘটনা। এখন যে স্টোরিটা বলবো এটা আমার ক্লোজ ফ্রেন্ড শিমুর কাছ থেকে শোনা। ও পেশায় একজন ডেন্টিস্ট। এটা ছিল ওর এক ভাইয়ের সঙ্গে ঘটের স্টোরি। জি, তো ওই যে ভাইয়ের স্টোরিটা, সে ম্যারিড ছিল। তো ম্যারিড থাকা সত্ত্বেও তার অন্য কোনো একটা জায়গাতে রিলেশন হয়, মানে রিলেশন ইনভলভ থাকে সে। এবং সেটা পরবর্তীতে যেটা জানা যায় যে তার যে ওয়াইফ, সেও অন্য আর একটা জায়গাতে রিলেশন ইনভলভ থাকে। সো দুজন দুই জায়গাতে রিলেশন ইনভলভ থাকে। দেন কোনো একটা টাইমে এটা জানাজানি হয়ে যায়, এবং জানাজানি হবার পর দুজনের মধ্যে বেশ ভালো একটা প্রবলেম সৃষ্টি হয়। দুজন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে পড়ে। তো এটা ওই ভাইটার ওয়াইফ হয়তো বা কোনোভাবে আর মেনে নিতে না পেরে তিনি সুইসাইড করার সিদ্ধান্ত নেন। তো এক পর্যায়ে তিনি সুইসাইড করে বসেন। তার সুইসাইড করার যে এটা ছিল, প্রক্রিয়াটা ছিল, তিনি ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে সেটা, মানে তাকে লাস্টের সুইসাইড অবস্থায় যেভাবে পাওয়া যায়, তার গলার মধ্যে ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙা একটা টুকরো পাওয়া যায়। তো বেশ কিছুদিন ওই ভাইয়াটা মানে খুব নার্ভাস হয়ে পড়ে। তিনি মানে পরবর্তীতে এসে যেটা জানায় যে তার যে জায়গাটাতে রিলেশন ছিল, ওই মেয়েটা তার বেশ কিছুদিন পর তাকে ফোন করে। ভাইয়াটা ফোন রিসিভ করছিলেন না। তিনি আসলে খুবই আপসেট ছিলেন, সেটার কারণে তিনি ফোন রিসিভ করছিলেন না। এবং কোন একটা টাইম ওই মেয়েটা তাকে টেক্সট করে যে তুমি যদি ফোন রিসিভ না করো তাহলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো ভাইয়াটা আসলে বিস্তারিতটা জানার জন্য তাকে ফোন করে।
এবং ফোন করে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। রাত তখন অলমোস্ট 1:30 হবে। তো মেয়েটা তাকে বলে যে এই মুহূর্তে আমাকে আমার বাসায় তোমাকে আসতে হবে। তো ভাইয়াটা আসলে তাকে বলছিলেন যে এত রাতে তোমার বাসায় যাব, এতে তোমার প্রবলেম হবে এবং আমারও প্রবলেম হবে, যেহেতু তুমি এখনো আনম্যারিড এবং তোমার ফ্যামিলির কেউ জানে না আমাদের এই রিলেশনের কথাটা। মেয়েটা আসলে একটু মানে অ্যাবনর্মাল কোয়ালিটির ছিল, মানে অ্যাবনর্মাল বলা ঠিক হবে কিনা জানি না, মানে জেদি ছিল। এখন আসতে বললে এখনই আসতে হবে, এরকমটা ছিল, এবং সে এরকমই একটা ইয়ে করে যে না এখনই আসতে হবে। তো ভাইয়াটা কোনো উপায় না পেয়ে এবং লাস্টে গিয়ে তিনি বলে যে তুমি যদি না আসো আমি সুইসাইড করবো, নানা রকম ভয় তাকে দেখায়। তো ভাইয়া বললো যে ঠিক আছে আমি আসছি। তো ভাইয়া তার বাসার দিকে যায় এবং মেয়েটা থাকতো 3 তলাতে। তার বাসার সামনে গিয়ে ভাইয়া যখন আম, ইসে যায়, মানে ভেতরে যায়, ঢোকার পর তিনি দেখে যে সিঁড়ির নিচে, মেয়েটা 3 তলাতে থাকতো, তো সিঁড়ির নিচে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। এবং মেয়েটা যে খুব বেশি স্মার্ট ছিল তেমনটা না, অনেক বেশি সুন্দর ছিল তেমনটা না। মেয়েটার মধ্যে মানে কেমন যেন একটা মাধুর্যতা কাজ করছে, মানে মাধুর্য দেখাচ্ছিল সবকিছু মিলে। তো ভাইয়া ওই মেয়েটার দিকে তাকিয়েছিল যে মানে হঠাৎ করে এতটা চেঞ্জ দেখে তিনি তাকিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করছে যে এত রাতে তুমি নিচে এসে দাঁড়িয়ে আছো। তো মেয়েটা কোনো কথা বলছে না, বলছে যে তোমার জন্য দাঁড়িয়ে আছি, জাস্ট এতটুকু বললাম। এরপর মেয়েটা ভাইয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, ভাইয়াকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর আস্তে আস্তে মেয়েটা মানে চিৎকার শুরু করে, চিৎকার করছে এভাবে। তো ভাইয়া তো মানে ভয় পাচ্ছে যে হঠাৎ এত এত রাতে এভাবে চিৎকার করছে, আম, অনেকে হয়তো বা জেনে যাবে বা আশেপাশে সবাই টের পেয়ে যাবে, সেটার জন্য মেয়েটা মানে খুব ভয় পাচ্ছে। তো মেয়েটা আস্তে আস্তে আরো জোরে চিৎকার করছে। এরপর মেয়েটা এরপর মেয়েটার চিৎকার আস্তে আস্তে থেমে মানে কমে যায়। তো ভাইয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি এমন করছো কেন? মেয়েটা তার পেছনের দিকে আঙ্গুল দিয়ে আহ, ভাইয়াকে দেখতে বলে যে পেছনে তাকাও, দেখো কি। হঠাৎ করে রাসেল ভাই এরপর ভাইয়া তাকিয়ে দেখে যে তার যে ওয়াইফটা মারা গিয়েছিল সেই ওয়াইফটা ওইখানে দাঁড়িয়ে আছে এবং ঠিক যেভাবে মারা গিয়েছিল, গলার মধ্যে গ্লাসের টুকরা ঢোকানো, ঠিক ওইভাবেই তার ওয়াইফ দাঁড়িয়ে হাসছিল এবং তার গলা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল। এরপর ভাইয়া ওখানে সেন্সলেস হয়ে যায়। তো পরদিন সকালবেলায় আশেপাশে সবাই জানাজানি হয় যে এখানে একজন পড়ে আছে। সবাই আসে তাকে তোলে এবং তার কাছে জিজ্ঞাসা করে। তো ভাইয়া কোন একটা টাইমে বলে দেয় যে আমাদের মাঝে এরকম রিলেশন ছিল, এই ঘটনা আমি গতকাল রাতে এটা হয়েছে এভাবে দেখেছি। তো মেয়েটার বাবা ডিটেলসটা শোনে। মেয়েটার বাবা যেটা বলে সেটা ছিল সত্যি মানে অবিশ্বাস্য একটা, মানে অবিশ্বাস্য কথা। মেয়েটার বাবা বলেন যে এই মেয়েটা নাকি গতকাল রাতে তার মায়ের কাছে সারাটা রাত ধরে ছিল। তবে হ্যাঁ মেয়েটা মানে এই ছেলেটার কথা বলে, এই ভাইটার নাম ধরে চিৎকার চেঁচামেচি করে, বাট মেয়েটার বাবা তাকে চিনতো না, জাস্ট শুধু ওই ফার্স্টই তার নামটা শুনেছে। তো চিৎকার করে, চিৎকার করবার পর মেয়েটার মা সারাটা রাত মেয়েটাকে নিয়ে শুয়েছিল। তো ওই মেয়েটা ওই দিন রাতে নিচে আসেনি। এটাই ছিল রাসেল ব্রাহ্মের স্টোরি। অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব এবং আমাদের প্রথম অতিথির কাছে আমরা আরো একটা ঘটনা শুনবো। আর এর মাঝে আপনারা যারা চাচ্ছেন যে আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করবেন বা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, তারা চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার কাছে তার দ্বিতীয় যে ঘটনাটি সেটা শুনবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, ইটস আলী শফনাথ ওয়ান্স এগেন। রাসেল ভাই, এবার যে আমার ঘটনা, এই ঘটনাটা আসলে হলো আমার যেখানে আমি বর্তমানে জব করছি, আমাদের প্রশিক্ষণ ক্ষেত্র ওখানটাতে। তো প্রথমে একটু শুরুতে আমি একটু বর্ণনা দিচ্ছি দর্শকদের, মানে শ্রোতাদের বোঝার জন্য। তো আমাদের সাইদনগরে আমাদের ট্রেনিং একাডেমি, একটা জায়গার নাম বা কোনো আচ্ছা, কিছু ঠিক আমরা আছে, এখানে sorry। না বলি। তো একটা হলো যে গার্ডদের ট্রেনিং একাডেমি, আর একটা হলো ডগ যে আছে কুকুরদের ট্রেনিং একাডেমি। তো দুটোর মধ্যে ডিস্টেন্স মোটামুটি 500 মিটারের মতো। তো ঘটনাটা হলো 1988 সালের দিকে। তো আমাদের ওখানে যারা প্রশিক্ষণ দেন তারা সবাই হলো ডিফেন্সের অবসরপ্রাপ্ত অফিসার, তাদের একজনের মুখ থেকে শোনা। তো স্যার যেমনটা করে আমাকে বলেন, যখন 1988 সালে প্লাবন হয়, তো তৎকালীন সময় ওই এলাকাটা এতটা ডেভেলপ ছিল না।
যে এখন যেমনটা বাসা বাড়ি উঠেছে বা যেমনটা, তো তখন এমনটা ছিল না। চারদিকে আপনার পানি ছিল। তো আমাদের প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে আমাদের সামনে অংশটা প্যারেড গ্রাউন্ড, ওখান থেকে ডগস ট্রেনিং একাডেমি পর্যন্ত একটা বড় ঝিল টাইপের কিছু একটা ছিল। তো রাত্রেবেলা সবাই মাছ ধরতো। স্থানীয় দুজন লোক ছিল, একজনের নাম আব্দুল মালিক, একজনের নাম মতিন। তো দুই ভাই মাছ ধরার জন্য গিয়েছে। তো রাত তখন আনুমানিক 12:30 কি 1টার মতন হবে। তো যখন ওরা মাছ ধরছিলেন, তো ঝিলটা যে ছিল ওনারা দেখলেন যে ওনাদের পাশেই, ওনাদের কাছ থেকে অ্যারাউন্ড 20 ফিট কি 25 ফিট দূরে একটা ডিঙি নৌকো ভাসছে, তার মধ্যে দুজন তাদের বিপরীত মুখী হয়ে মাছ ধরছে। আর তারা কি যেন বিড়বিড় করে গল্প করছে। আচ্ছা। তো যারা মাছ ধরতে গিয়েছেন আব্দুল মালিক আর মতিন, তো আব্দুল মালিক যে, তার হাতে ছিল টর্চ লাইট, ব্যাটারি চালিত টর্চ লাইট। আর আব্দুল মতিন যে, ওনার হাতে ছিল মাছ ধরার কোচ, যেটা দিয়ে মাছ ধরে। তো যখন ওনারা মাছ ধরছিলেন, তো ওনারা ডাকলেন যে ভাই কারা আপনারা। তো রাসেল ভাই ওনাদের ডাকা সত্ত্বেও ওনারা কোনো রেসপন্স করছিল না। ওনারা ওনাদের নিজেদের মতন করে কথা বলে যাচ্ছিল একের পর এক। তো এট এ টাইম লোক দুটো বিরক্ত হয়ে, মানে অনেক জোরে ডাকাডাকি করে। আর বুঝতেই পারছেন যে পাশাপাশি প্রায় 20 ফিট দূরত্ব, ডাক দিচ্ছে, শুনছে না। তো এট এ টাইম যে মাছ ধরার নৌকোতে যারা মাছ ধরছিল, তারা ওনাদের দুজনের দিকে ঘুরে তাকায়। তো ঘুরে তাকানোর পর রাসেল ভাই ওনার যে জিনিসটা দেখে, নৌকোতে যে দুজন লোক আছে তারা দেখতে হুবহু ওই আব্দুল মালিক আর মতিনের মতো। আচ্ছা। এটা দেখার পরে দু ভাই প্রচুর ভয় পান এবং অবশেষে ওনারা করেন কি, দৌড় দেন। তো আব্দুল মালিকের হাতে টর্চ লাইট থাকার কারণে উনি করেন কি, দৌড়ের সামনে চলে আসেন। আর ওনার ভাই যে মতিন ছিল, উনি হুম, পেছনে পড়ে যান। আচ্ছা। তো আব্দুল মালিক যথারীতি বাড়িতে গিয়ে পৌঁছন এবং তিনি আর কি এতটাই ভীত ছিলেন যে উনি কথা বলার মতন সিচুয়েশনের মধ্যে ছিলেন না। তো তখন স্থানীয় যারা লোক আছেন তাদেরকে ডাকেন। তারা আসেন, আসার পরে তারা দেখেন যে এই কাহিনী তাদেরকে খুলে বলা হয়। আচ্ছা। তো অর্ধ ঘন্টা, মানে আধা ঘন্টা পরে ওখানে যারা লোক ছিল তারা লাইট, বাঁশ টাস এগুলো নিয়ে বাইরে বের হয়। বের হওয়ার পরে দেখছেন যে কিছু দূর হাঁটতে দেখেন যে ওই যে মতিন, যিনি পেছনে পড়ে গিয়েছিলেন, তিনি আস্তে আস্তে করে সামনের দিকে আসছেন। তো তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি ভয় পেয়েছেন বা তাদের সাথে কিছু ঘটেছে। তো যথারীতি ওই যে আব্দুল মতিন ছিল, ওনাকে বাসায় নেওয়া হয়। তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়েন। তো ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে হঠাৎ আব্দুল মালিকে তিনি শুনতে পান যে ওই মতিন ওনার ঘর থেকে ওনার স্ত্রীর চিৎকারের শব্দ আসছে। তো উনি দৌড়ে গেলেন, গিয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকলেন। দরজা আটকানো ছিল, তিনি দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। গিয়ে দেখেন যে ওনার যে ভাবি ছিলেন, যে আব্দুল মতিনের স্ত্রী, তিনি নিচে পড়ে আছেন এবং তার ঘাড়ের উপরে, তার যে ঘাড়ের উপরে একটা কামড়ের দাগ আর গোল গোল করে রক্ত মানে বের হচ্ছে। আচ্ছা। তো তৎকালীন সময় ঢাকা সিটিটা এত ডেভেলপ ছিল না। তো পুরন ঢাকায় কোনো একটা হসপিটালে তাকে ভর্তি করা হয়। তো ভর্তি করা হয়। তো তারপরে হয় কি, তারপরে আব্দুল মালিক যে, তিনি তার পরের দিন রাত্রেবেলা শুনতে পাচ্ছেন যে ওনার যে ভাই মতিন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি ওই রুমের মধ্যে, তিনি ছিলেন না। তো ওনার ভাই মতিন বাইরে থেকে ওনাকে ডাকছে। এর মধ্যে হয়েছে কি, ওই দিন বিকেল বেলা যখন সকাল হলো, সকালবেলা একজন লোক যাচ্ছে ওই যে ঝিলটা ছিল, ঝিলের পার থেকে, তখন দেখা যায় যে আব্দুল যে মতিন ছিল, তার মৃতদেহ ঝিলের মধ্যে অর্ধেকটা, আর ঝিলের যে ডাঙা আছে, ডাঙায় অর্ধেক বসে আছে। যখন আর কি বসে আছে বলতে পড়ে আছে, যখন ওনাকে ধরে তোলা হলো, ওনার যে ঘাড় ছিল, ঘাড়ে যে হাড় ছিল, সেই হাড়টা সম্পূর্ণই আলাদা হয়েছিল, মানে ভেঙে গিয়েছিল। শুধু গলার যে মাংস আর চামড়া আছে তার সাথে তার মাথাটা ঝুলছিল। তো যথারীতি দাফন কার্য সম্পন্ন হয়। আর ওনার স্ত্রীকে তো পুরান ঢাকায় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো তার পরের দিন রাত্রেবেলা আব্দুল মতিন যে, উনি আর কি বাইরে, মতিনের কণ্ঠেই কেউ আব্দুল মালিক যে তাকে ডাকছে রাত্রেবেলা, যে ভাই মালিক একটু বাইরে আসবি, তোর সাথে একটু জরুরি কথা আছে। তো উনি যথারীতি ভয় পেয়েছেন, আজকে যার দাফন কার্য সম্পন্ন হয়েছে সে কি করে তাকে ডাকতে পারে। তো আব্দুল মালিক তখন আর কি, গ্রামের বাড়িতে হয়তো বা জানেন যারা আছে, তাদের কাছে ছোটখাটো অস্ত্র থাকতো, যেমন বড় টাইপের আর কি, কুঠো টাইপের, দা টাইপের। তো ওনার ঘরে ওরকম একটা খঞ্জর ছিল। তো ওটা নিয়ে উনি বাইরে বের হন, ওনার স্ত্রী সমেত ওনার একটা ছেলে।
ছেলেটা খুব বেশি বড় না, মানে টিন এজের ছিল। তো বাইরে বের হন, উনি ডাকাডাকি করেন যে কে আছিস, কে দেখেছিস, আমার সামনে আয়। তো ওই দিনকে কিছু ঘটে না রাসেল ভাই। তো তারপর রাত্রেবেলা ওনারা ঘুমিয়ে পড়েন। তো তার পরের দিন রাত্রেবেলা উনি শুনতে পান যে ওনার ঘরের এক কোণে ওনার যে ভাবি আছেন, সেই ভাবি যিনি হাসপাতালে ভর্তি, তিনি তো মানে ওই দিনকে মারা গিয়েছেন হাসপাতালে। তার বডি এখন জানা হয় না। ওই দিনকে রাত্রেবেলা তিনি শুনতে পাচ্ছেন যে তার ভাবি এক কোনায় বসে কান্না করছে, অন্য কোনায় তার ভাই তাকে ডাকছে। তো এটা জানার পরে তিনি আর কি অনেকটা ভয় পেয়ে যান। তো পরবর্তী দিন যখন ওই সময় তো আর কি টেলিফোন অতটা ব্যবহার ছিল না। তো পরের দিন যখন উনি হাসপাতালে যান, গিয়ে শোনা যায় ওনার ভাবি মারা গিয়েছে। তো ওই দিনকেও রাত্রেবেলা তার ভাই ঠিক সেম ভাবে তাকে ডাকে যে ভাই মালিক একটু বাইরে আসবি, একটু বাইরে আসবি। তো একই সাথে তার ভাবি কণ্ঠ কান্না, তার ভাবি হাসপাতালে ভর্তি ছিল। পরের দিন গিয়ে জানতে পারে যে তার ভাবি মারা গিয়েছেন, তবে কর্নার কে রাখছিল। তো তখন আপনারা হয়তো বা জানেন যে অনেক সময় মাহফিল হয়, বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রম। তো তখন কোনো একটা জায়গায়, তৎকালীন সময় কোনো একটা জায়গার একজন পীর সাহেব মাহফিলের জন্য আসেন। তো আসার পরে তিনি তার শরণাপন্ন হন এবং তাকে ঘটনাটা খুলে বলেন যে এমনটা এমনটা ঘটেছে। তো তখন তিনি তাকে যে যুক্তিটা দেন যে তোমরা যখন ওখানে মাছ ধরতে গিয়েছ, হয়তোবা তারা কোনো বিশেষ কোনো কাজ করছিল, তখন তুমি তাদের কাজে বাধা দিয়েছ, যে কারণে তোমরা এই সমস্যার মধ্যে পড়েছ। তোমার বড় ভাই যে ছিল সে মারা গিয়েছে, এখন ওদের টার্গেট হলো তোমাকে মারা। তো তখন ওই যে পীর সাহেব ছিলেন, তিনি করেন কি রাসেল ভাই যে তাদের মানে তাদের পরিবারের যে তিনজন সদস্য, তার সন্তান, তার স্ত্রী এবং তাকে তিনজনকে তিনটা তাবিজ দেন। তো যথারীতি ভালোভাবে চলছিল। তাবিজ পাওয়ার পরে জাস্ট রুমের উপরে ঢিল পাটকেল পড়তো, বাট অন্য কোনো সমস্যা না। তো একদিন রাতে মানে সন্ধ্যার পরে পরে ওনার ছেলে বাজার থেকে ফিরছিল। তো যথারীতি তিনি বাজার করে যখন বাসায় ঢুকলেন রুমের মধ্যে, তো তখনই তার ছেলে মানে অনেকটা চিৎকার চেঁচামেচি, মানে একটা মানুষের গলায় চিপে ধরলে যেমনটা চোখ দুটো বড় হয়ে যায়, তেমনটা করে তার ছেলের চোখ দুটো বড় হয়ে যাচ্ছিল। আর এর মধ্যে এর আগে তার ভাইয়ের মৃত্যু আর তার ভাইয়ের স্ত্রীর যে মৃত্যু, সেজন্য পুলিশ তাদেরকে আর কি সন্দেহ করছিল। তো এট এ টাইম ওনার ছেলে যখন রুমের মধ্যে ফিরল, তখন তার গলা চেপে ধরলে যেমনটা হয় আর কি, এমনটা করে আর কি তার চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছিল, নাক মুখ থেকে রক্ত বেরোনোর উপক্রম। তো শুধু একটা কথাই ছেলেটা বলতে পারলো যে বাবা আমার গলা চেপে ধরেছে, আমাকে বাঁচাও। তো এট এ টাইম ওই যে আব্দুল মালিক, উনি করলেন কি দৌড়ে গিয়ে ওনার ছেলেকে ধরলেন। কিন্তু কিভাবে কিভাবে কি হয়ে গেল কেউ কিছু বুঝে ওঠার আগে ওনার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তো যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার নাক থেকে মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। তো একটা জিনিস খেয়াল করলেন তখন তিনি, যে তার ছেলের গলাটা ঠিক তেমন, তার ভাইয়ের যেমন গলাটা ভাঙা ছিল গলার হাড়, তার ছেলের গলার হাড়টাও ঠিক তেমন ভাবে ভেঙে গিয়েছে, তাকে কেউ স্পর্শ করেনি। তো অমনটা করে ঘাটটা ঝুলছে যখন তাকে জাগালেন। তো এট এ টাইম পরের দিন পুলিশ আসলেন, পুলিশ সন্দেহ তালিকায় তাদেরকেই গণ্য করলেন। এবং তারা শেষমেশ ওই আব্দুল মালিক এবং তার স্ত্রী শেষমেশ তাদের ছেলের শোকে এবং সেই পুলিশের মানে সন্দেহের কারণে দুজন মিলে বিষ পান করে আত্মহত্যা করেন। আর তারপরে এই ঘটনাগুলো এভাবেই ঘটেছিল, আর তারপরে জায়গাটা ডেভেলপ হয়, আর কোনো ঘটনা তারপরে দেখা যায়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের মেসেজ পাঠিয়েছেন, সেগুলো একটু পড়তে চাই, এবং কমেন্ট করেছেন, সেগুলো একটু পড়তে চাই। সাবরিনা মায়েশা আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। তাহমিনা আফরিন আমাদের সঙ্গে আছেন, তিনিও শুনছেন আমাদেরকে। সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন তারিফুল ইসলাম রনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় খান। এছাড়াও এস আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিয়া, আমাদের সঙ্গে আছেন লিঙ্কন আহমদ। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি পিতুল খান, এবং তিনি শুনছেন। অন্তু আচার্য কিশোর আমাদের সঙ্গে আছেন, মানা মাহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নীলান্তি আচল, আমাদের সঙ্গে আছেন লিটন নাটক থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ জয়। এছাড়াও আছেন ইমরান, আমাদের সঙ্গে আছেন ওয়ালিদ লিমন। এছাড়াও আছেন আমাদের সঙ্গে আছেন এমডি বদরুল মিয়া, আছেন আমাদের সঙ্গে রিয়াদ আলম আহমেদ, আকিব ইবনে সাইদ নাটক থেকে আছেন আমাদের সঙ্গে। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি
এই মুহূর্তে ইরফাত এবং তিনি বলতে জানি সাগর চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। এমডি ইয়াসিন আরিফ আমাদের সঙ্গে আছেন এবং ভূত এফএম শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আশিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রেজওয়ান আহমেদ রবিন, আমাদের সঙ্গে আছেন রিজানা ইয়াসমিন কামিনী, এছাড়াও আছেন তশফিক হুসাইনা আমাদের সঙ্গে, রবিন হুসাইন আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান মুইন আমাদের সঙ্গে জামালপুর থেকে আছেন, ইমরান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তহিদুল ইসলাম, এছাড়াও শৈশব ইসলাম আমাদের সঙ্গে আছেন, সাদ্দাম সাকিব জিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রায়হান আহমেদ, সাব্বির খান পিয়াল আমাদের সঙ্গে আছেন, সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, জেড এম তানভীর ইয়াসির আকুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি বিলাল, আমাদের সঙ্গে আছেন আহমেদ শিশির, আছেন আমাদের সঙ্গে মারুফ হোসেন দীপু, সাইদ ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে আছেন, জে আর ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস এম মাহমুদুল্লাহ, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মাশফিক আর মোহাম্মদ সাকিব সহ আরো অনেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি বাকিটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এইচডি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Mood FM. The night comes alive with Grammy. প্রিয় রাসেল ভাই, শুভেচ্ছা নিবেন। আমি টিটো, পেশায় চলচ্চিত্রকার, ঢাকায় বসবাসকারী হলেও আমার স্থায়ী বাড়ি হচ্ছে খুলনায়। ভূত এফএম প্রোগ্রামটি আমি দীর্ঘ বছর ধরে শুনে আসছি, বলতে পারেন একদম প্রোগ্রামের শুরু থেকেই। আমার জীবনে একটি অদ্ভুত ঘটনা বলার ইচ্ছা সেই শুরু থেকেই প্রবণতা ছিল। যাই হোক, ঘটনাটি আমার জীবনের প্রথম ছিল। আজ এত বছর পেরিয়ে আর কোনো ঘটনাই আমার জীবনে ঘটেনি। আমি তখন নবম কি দশম শ্রেণীর ছাত্র। ঘটনাটি বলার আগে বাড়ির স্ট্রাকচার সম্বন্ধে একটু বলছি। খুলনা শহরের প্রত্যেক বাড়িটি। ঘটনাটা ঘটেছিল বাড়ির পেছনে। ব্রিটিশ পিরিয়ডের দোতলা বাড়ি, নিচতলায় আমরা ভাই বোন বাবা মা নিয়ে বসবাস করতাম। বাড়ির সামনে কিছু জায়গা, ডানে একটু জায়গা, আবার পেছনে বেশ অনেকটা জায়গা। বাড়ির পেছনে বলেন সামনে বলেন গ্রিলে ঘেরা। বাড়ির পেছনটার বর্ণনা বলতে হয়, ডানে একটি বেশ বড় আম গাছ, 3 গজ কি 4 গজ হবে, সীমানা প্রাচীর, তারপরে পাশের বাড়ি। আর বাম দিকটায় হবে হচ্ছে বেশ অনেকটা খোলা জায়গা, যেখানে আমার মা কাঠ শুকাতে দিত, আমাদের বাড়ির কাপড় টাপড় শুকানোর দড়ি টড়ি এগুলো অনেক কিছুই ছিল। আর আরো বাদিকে গেলে ছোট বাগান মতো ছিল, অব্যবহৃত প্রাচীর ছিল, দরজা ছিল। ওখানে দুটো মাঝারি সাইজের গাছ ছিল, একটা হচ্ছে পেয়ারা গাছ, বেশ বড়, একটা ডাল হেলে ছিল প্রায় মানুষের মাথা সমান উচ্চতায়। আরেকটি গাছ ছিল কলকে গাছ, হলুদ হলুদ ফুল। তবে এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়, তাই আমি বারান্দায় আসি, পেছনের বারান্দা। রান্নাঘর থেকে মা হ্যারিকেন নিয়ে বেরিয়ে আসেন এবং আমাকে বলেন যে হারিকেনটা একটু ধর, আমি কাঠ নিয়ে আসি। মা কেবল পা বাড়িয়েছে মুহূর্তেই আমি আম্মাকে থামতে বলি। আমি এক দৃষ্টিতে দেখছিলাম যে ডানের কোণার থেকে বাইরের দিকে একটা পাঞ্জাবি, শুধু পাঞ্জাবি, মাথা নাই, হাত নাই, পা নাই, একটা পাঞ্জাবি মানুষের অবয়বেই যদি হেঁটে আসে, যেভাবে হয় সেভাবে হেঁটে চলে যাচ্ছে। কিছুটা বেশ হবে, মানুষের হাতে কিনা একটু বড়ই হবে। 5-6 সেকেন্ড আমি তাকে লক্ষ্য করলাম। যখনই আম গাছটা ভেদ করে গিয়ে আমাদের ডান দিকের সীমানা প্রাচীর ক্রস করবে এমন মুহূর্তেই আমি বললাম ছুট, তাকে তর্ক বলে কি জানি কি ভূত চেপেছিল মাথায়। এই মুহূর্তে আমি যখনই দৌড়তে শুরু করি, তার নিয়েই পেছনের দিকে দৌড় দেয়।
যার কারণে আমার অনেকটাই কাছ থেকেও চলে যায়। আর আমিও দৌড় দিচ্ছি ও পেছনে পেছনে। এক পর্যায়ে আমি হাবার মতো করে হাত চালিয়ে দিই। ভর রাখতে পারি না, ভারসাম্যহীন অবস্থায় আমি টলতে টলতে গিয়ে ডান দিকের কোনায় একটি পেয়ারা গাছে আঘাত পেয়ে মাটিতে পড়েছে। আর নিজের চোখে দেখি বাড়ি খেয়েও মানে আহত অবস্থায় আমি দেখছি যে দেয়াল ভেদ করে ও চলে গেল। আর পেছন দিকটায় তাকিয়ে দেখি যে আমার মা তো করে আমার কাছে চলে এসছে। পেছনের বাড়ি থেকে টর্চ লাইট মারছে, টানের দিকটার বাড়ি থেকে টর্চ লাইট মারছে। তখন আমি চিৎকার করছিলাম আর ছুটছিলাম ওর পিছনে। আমার জীবনে আসলেই এটা খুবই আশ্চর্য একটা ঘটনা। যে ঘটনাটা আমি প্রথমকে শেয়ার করার চেষ্টা করেছি। আপনার যদি ঘটনাটা ভালো লাগে প্রচার করলে খুশি হব। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. You are listening to Radio Food থেকে দ্য ফ্যাম। আমি রাস্তা যাচ্ছির সাথে এবং আজকে অতিথিরা আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে আমি সরাসরি চলে যেতে চাই আরো একটা ইমেইলে। তার আগে বলি, যদি আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাচ্ছি আরো একটি ইমেইলে, এবং এই ইমেইলটি আমাদেরই একজন লিসেনার পাঠিয়েছেন। তার মতো করেই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না। আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকি, সামনে আমার এইচএসসি পরীক্ষা, তাই স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি মোহাম্মদ আশিকুজ্জামান ইমন, গ্রাম গাড়াডোব, থানা গাংনী, জেলা মেহেরপুর। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। এরপর তিনি বলছেন, আমি মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুরের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। অন্যদিকে আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ভূত এফএম না শুনলে আমার শুক্রবার রাতের ঘুম হারাম হয়ে যায়। শুক্রবার সকাল হলে আমার আনন্দটা একটু বেড়ে যায়, কখন রাত হবে আর কখন ভূত এফএম শুনবো। আজ পর্যন্ত আমি যতগুলো এপিসোড শুনেছি, ভূত এফএমে মেহেরপুর জেলার কোনো ঘটনা আমি শুনতে পাইনি। যদি আমি জানি না, আমার মনে নেই অবশ্য যে মেহেরপুর থেকে কোনো ঘটনা এসছে কিনা। হয়তো আমি প্রথম মেহেরপুর থেকে কোনো ঘটনা ভূত এফএমে লিখছি, তিনি লিখেছেন। আমি যে ঘটনাটি শেয়ার করলাম সেটা একটা আনকমন, অতি বাস্তব ঘটনা যা কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ শিশুর প্রাণ। ভালো লাগলে পড়ে শোনাবেন, অনুরোধ রইল। আর না পড়ে শোনালে কোনো কিছু বলার নেই, শুধু অনুশোচনা থাকবে, অজানা হয়ে থাকবে এরকম ঘটনা যা বাস্তবে জীবনে ঘটে থাকে। আমি আগেই বলে রাখি, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, যে কারণে কোনো কুসংস্কারে বিশ্বাসী নই। যেহেতু আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তাই বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা মানুষের মতো জিন জাতিকেও সৃষ্টি করেছেন। এটাও বিশ্বাস করি যে তাদের মধ্যে ভালো খারাপ উভয়ই আছে। কিন্তু কোনো মানুষের ওপর যে এরা ভর করে বা কোনো মানুষের ক্ষতি করে, এগুলো আমি কখনো বিশ্বাস করি না। যাদের উপর জিন ভর করে হিসেবে মানুষজন বলে থাকে, যেটা আসলে তারা বিজ্ঞানের ভাষায় মেন্টাল পেশেন্ট। আমিও ঠিক তাই মনে করি। ঘটনাটা আমার বাবার কাছে শোনা, যে আমার দাদু, আমার পরিবার ও আমার প্রতিবেশীর সাথে ঘটেছিল। আমার পরিবারের উপর নানাভাবে প্রভাব পড়েছে, যদিও আমার দাদু আজ থেকে 6 বছর আগে পাড়ি দিয়েছেন আফেরার দেশে। আমার দাদু, আমার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। মেহেরপুর মেইন শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের পাশে আমাদের গ্রাম। আমাদের বাড়ি থেকে আরো 3-4 কিলোমিটার অন্য এক গ্রামের মধ্য দিয়ে যেতে হয়, অন্য আরেকটি গ্রাম যেখানে আমার দাদু প্রায় 10 বিঘা জমি ছিল। আজ থেকে প্রায়
20 বছর আগের কথা। সেবার নাকি অনেক ধান হয়েছিল জমিতে। ঠিক সন্ধেবেলা, তখনকার দিনে গরুর গাড়িতে করে ফসল বহন করা হতো। লম্বা জমির ঠিক মাঝখানে একটা স্থানে হঠাৎ গরুর গাড়ি মাটিতে আটকে যায়। যদিও সেখানে কোনো কাদা বা পানি কিছুই ছিল না। অনেক কষ্টে টানাটানির ফলে গাড়ির চাকা মাটি থেকে বেরিয়ে এলো। স্বাভাবিকভাবে আমার দাদু সেদিন অনেক ক্লান্ত হয়ে পড়েন এবং বাড়ি চলে আসলেন, এবং ওই দিন রাতে স্বপ্ন দেখলেন কোনো এক অবয়ব তাকে বলছে, তোর জমিতে আমাদের বসবাস, গাড়িটি আমরাই টেনে ধরেছিলাম, আমাদের ওই স্থানে যেন কোনো চাষবাস করা না হয়। দাদু কাউকে না বলে ওই স্থানটা বাদ রেখে চাষ আবাদ করতেন। আমার বাবা নাকি অনেক ছোট ছিলেন, কিন্তু আমার 3 চাচা প্রত্যেকেরই ছিল প্রায় 20-30 বয়সের মধ্যে। তারা আমার দাদুকে জিজ্ঞাসা করলে দাদু তাদের সব কথা খুলে বলেন। এরপর যারা আমার আমার দাদুকে স্বপ্নের কথা বলেছিল, দাদু জমিতে ওই স্থান বাদ রেখে চাষ করাই হয়তো তারা দাদুর ওপর কিছুটা খুশি হয়েছিলেন। এরপর হঠাৎ এক রাতে আমার দাদু আবারও স্বপ্নে দেখলেন এবং তাকে বলা হচ্ছে যে তোর জমিতে হারা হারা অলংকার আছে। এখানে হারা বলতে একটা বড় পাত্র। তো সেগুলোকে আমার দাদু তারা দিয়ে দেবে, আমার দাদুকে দিয়ে দিবে। তার বদলে চেয়েছিল 2টা সাদা কালো খাসি। মনে করতে পারলেন চাচাকে চেয়েছিলেন, মানে এর মানে হচ্ছে চাচাকে যাচ্ছেন তারা। এবং আমার দাদু এভাবে প্রায় প্রতি রাতে স্বপ্নে তাতে তারা লোভ দেখাতে শুরু করলো। এবং আমার দাদু তখনকার দিনে প্রায় তার 100 বিঘা জমি ছিল, এলাকার মধ্যে নাম করা বিশিষ্ট একজন মানুষ, যে কারণে আমার দাদু রাজি হননি। দাদুর বিশ্বাস দাদুকে নানাভাবে তারা লোভ দেখাতেন, এবং দাদু কোনো কিছুই নেননি বা চেষ্টাও করেননি। তখনকার দিনে মানুষের খাবার কষ্ট ছিল, তাই অনেক দরিদ্র লোক রাতের বেলায় চুরি করতে বের হতো। শুনেছি আমাদের জমিতে একদিন আমার এলাকার কিছু মানুষ চুরি করতে গিয়েছিল। প্রায় মধ্যরাতে মাঠে তারা দূর থেকে দেখে আমার দাদু জমির ঠিক মাঝখানে লাঠি হাতে বসে আছে, যে কারণে চোরেরা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু আমার দাদু সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে হননি। তাহলে কে ছিল ওই অবয়বটা? কয়েকদিন পর আমার দাদু বাজার করতে গেছেন আমাদের গ্রামের হাটে। তখন নাকি সেই চোরেরা দাদুকে জিজ্ঞেস করেছে, আপনি মাঠে প্রতিদিন একা একা ফসল পাহারা দেন কিভাবে, আপনার ভয় করে না? আমার দাদু একথা শুনে অবাক হয়ে গেলেন। তবুও তিনি বললেন, কই, আমি তো বাড়িতেই থাকি রাতে। তাহলে কে সেখানে আমার দাদুরা রূপ ধরে বসে থাকে? আবারও ওই রাতে দাদু স্বপ্ন দেখলেন, দাদুকে বলা হচ্ছে তোর জমির ফসলের কোনো ক্ষতি হতে আমরা দেব না। এভাবেই চলতে থাকে কিছুদিন। আমাদের বাড়ির পাশের কিছু লোক তালের ব্যবসা করত। তারা খুব ভোরে ঘুম থেকে উঠে তাল কাটতে যেত, এবং একদিন খুব ভোরে তারা ফজরের নামাজ পড়ে বেরিয়েছে তাল কাটার উদ্দেশ্যে। গন্তব্য আমাদের ওই জমির পাশের তাল গাছ। তারা যখনই জমির আল ধরে হাঁটতে শুরু করেছে, ঠিক তখনই লক্ষ্য করলো কিছু লোক জমির ওপরে নামাজ পড়ছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছে বাতাসের মধ্য দিয়ে। প্রথমত তারা ভয় পেল। এরপর যা দেখলো, লোক দুটি ভয় পাবে বলে তারা মানুষের রূপ নিয়ে তাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। এই সকল কথা তারা বাড়ি ফিরে আমার দাদু ও বাড়ির সকলের সাথে আলোচনা করলো। এই নিয়ে সকলে একটা দ্বিধার মধ্যে পড়ে গেল, কি হচ্ছে এসব। এরপর প্রায়শই আমার দাদুকে স্বপ্নে দেখানো হতো। তারা বলতো ওই জমিতে যা ফসল হবে তার থেকে মাত্র 2.5 কেজি, 2 কেজি 500 গ্রাম মসজিদে দান করবি, অথবা ওই পরিমাণ ফসল বিক্রি করে যা টাকা পাবি তাই দান করবি। তারপর থেকে আমার দাদু, আমার বড় বাবা, চাচা, ফুপু সকলেই ওই জমির ফসলের 2.5 কেজি রেখে দিয়ে বাকিটা অন্যান্য কাজে লাগিয়ে দিত। কিন্তু আমার জন্মের 2 বছর পর 2003 সালে দাদু পরীক্ষা করার জন্য জমিতে কিছু দান করেননি। সেবার ঘটল এক আশ্চর্য ঘটনা। আমার দাদুর 2 পা পড়ে গেল, অর্থাৎ তিনি খোড়া হয়ে গেলেন। কোনো চিকিৎসায় লাভ হয়নি। এরপর তিনি কখনো হাঁটাচলা করতে পারেননি। তখন সংসারের হাল ধরতে হয়েছিল আমার বড় চাচাকে। আমার বড় চাচা ছিলেন একটু বেশি চালাক প্রকৃতির। তিনি মাঠে যে স্থানটা বাদ রেখে চাষ করা হয় ওই স্থানে ট্রাক্টর দিয়ে খুঁড়ে ফেললেন। এর মধ্যে তার কাছে খবর আসলো যে তার ছেলে খুব অসুস্থ। তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার ছেলে মারা গেছে। তৎক্ষণাৎ একজন কবিরাজকে ডাকা হলো। তিনি বিভিন্ন কৌশলে, প্রায় মারা গেছে মনে হয়, হ্যাঁ প্রায় মারা গেছে। তিনি বিভিন্ন কৌশলে রোগীকে সুস্থ করলেন এবং সুস্থ করে ফেললেন। কিন্তু তারপরেও আমার বড় চাচা থামেননি। বিভিন্ন ভাবে জমির মাঝখানের স্থানটির ক্ষতি করেছেন, এবং মানে বিভিন্ন ভাবে মাটির ক্ষতি করেছেন, যা তা বলার নাই। যতবার ক্ষতি করার চেষ্টা করেছেন ততবারই তার কোনো না কোনো ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি কখনোই মাঠে যে ক্ষমা চাননি।
বলে রাখি মাঠে জমিতে যে একটা আগরবাতি জ্বালিয়ে সূরা কালাম পড়ল নাকি স্বপ্নে কথা মানে স্বপ্নে জবাব আসতো বা কথা হতো স্বপ্নের মধ্যে। এসবের কিছুই তিনি কখনো করেননি, যার ফলাফল হয়েছে খুব খারাপ। গত বছর জুলাই মাসের প্রথম দিকের ঘটনা। আমার বড় চাচা নাতনি সাফিয়া, 4 বছর বয়স, খুবই চঞ্চল প্রকৃতির, খেলাধুলা করতো সারাদিন, বাড়ির সকলেই তাকে নিয়ে মেতে থাকতো। কিন্তু হঠাৎ একদিন গোসল করতে গিয়ে টিউবওয়েলের পাড়ে পড়ে গিয়ে শরীরে প্রচন্ড পেছনের দিকটা বিশেষ করে একটা ক্ষত তৈরি হয়, যা থেকে ইনফেকশন তৈরি হয়। এবং কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করেও কোনো মানে অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো লাভ হয়নি। হাসপাতালে ভালো চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদরে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে পাওয়া যায় ব্লাড ক্যান্সার। কিন্তু আমাদের পরিবারের কাউকে জানানো হয়নি। রিপোর্টটিও কাউকে ভালো করে না দেখিয়ে আবারও রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে তাকে ট্রান্সফার করা হয়। সেখানেও ধরা পড়ে ব্লাড ক্যান্সার। সকলের মন খারাপ, মেয়ের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার বলে আল্লাহর উপর ভরসা রাখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ধীরে ধীরে রোগীর অবস্থা খুবই খারাপ হয়েছে। হসপিটাল থেকে কিছু করতে পারবে না বলে তারা তা ছেড়ে দেয়। বাড়ি নিয়ে আসার পর মেয়ে নানা রকম আবদার করতে থাকে। পরিবারের সবাই সকল আবদার মেটানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ওদিকে আমার বড় চাচা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন। তিনি মাঝে মাঝে সেই জমিতে যে হয়তো ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু তখন আর কোনো লাভ হয়নি। এ কথায় আজও কাউকে তিনি বলেননি যে মাঠে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। হঠাৎ গত বছর 15 ডিসেম্বর শুক্রবার মেয়েটি মারা গেল। মারা যাওয়ার আগেও মেয়ের পুরোপুরি জ্ঞান ছিল, সকলের কাছে দোয়া চাইলো আর বলল আমি শুক্রবারে চলে যাব। অনেকে খুব কান্নাকাটি করতে লাগলো। বুঝতেই পারছেন মরা বাড়িতে যা হয়। এরপর মেয়েটি স্বপ্নে বাড়ির লোকজনকে দেখায় আমি ভালো আছি, আমি আবার ফিরে আসব। কিন্তু আমার মায়ের কোলে না, আমার ফুপুর কোলে। সকলেই সন্দেহ করলো আমার বড় চাচার কুকর্মের জন্য মেয়েটি মারা গেল। কিন্তু আমার চাচাকে সরাসরি কেউ বললে তিনি প্রচন্ড রেগে যান এবং অন্য অনেক সময় খুব বড় আকারের ঝামেলা হয়। গত 1 মাস আগে যে মেয়েটি মারা গিয়েছিল তার ফুপুর ডেলিভারি হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। পাড়া প্রতিবেশীরা বলেছে মেয়েটি দেখতে হুবহু সাফিয়ার মতো হয়েছে। ওদিকে সাফিয়ার মা, যিনি আমার ভাবি, তিনি প্রেগন্যান্ট। সকলের কাছে দোয়া চাই আমার ভাবির সন্তান যেন ভালো হয়, ভালো থাকে। আল্লাহ মাফ করুন আমার বড় চাচাকে। হয়তো খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, পড়তে অসুবিধা হলে ক্ষমা করে দেবেন প্লিজ। শুধু গল্পটা লিখতে গিয়ে অনেকবার কেঁদে ফেলেছি। খুব খারাপ তখনই লাগে যখন আপন কেউ হারিয়ে যায়, শেষ হয়ে যায় তাকে নিয়ে বোনা শত স্বপ্ন। এটা ছিল আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। পড়ে শোনালাম এবং আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে পুরো ঘটনাটাই। এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের আরো একজন নতুন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা তার কাছে ঘটনা শুনবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো, আসসালামু রাসেল ভাইয়া। হ্যালো লিসেনার্স, আমি হিম। আমি ঢাকায় থাকি, ঢাকার খিলগাঁও। জি, শুনি আপনার ঘটনা। রাসেল ভাইয়া, ঘটনাটা হচ্ছে উম, রাসেল ভাইয়া, ঘটনাটা অলমোস্ট 4 বছর হয়ে গিয়েছে। তখন আমি ক্লাস 9-এ পড়ছি। তো 9 একেবারে শুরুর দিকে ঘটনা, ডিসেম্বরে, শীতকাল। আমি আর আমার একটা কাজিন তখন আমার খালাতো বোনের শ্বশুরবাড়ি ঘুরতে যাই আর কি। শ্বশুরবাড়িতে যেমন নিয়ে যাওয়া হয়, বোনদের সাথে যায়, তো ওইভাবে আমি আমার একটা কাজিন যাই আর কি তার সাথে। তো আমার ওই কাজিন ছিল আমার থেকে 1 বছরের জুনিয়র। তো জায়গাটা হচ্ছে গোপালগঞ্জ জেলায়। তো আমি এক্সাক্ট প্লেসটার নাম বলতে পারছি না, সরি। বাট আশেপাশে আরো কয়েকটা জায়গা ছিল, রামকৃষ্ণ এবং গোবিন্দবাজার নামে। এবং অনলি গোবিন্দবাজার জায়গাটাতেই কারেন্ট ছিল। আর আমরা যে জায়গাটায় ছিলাম ওইখানে তখনও কারেন্ট যায়নি, সোলার সিস্টেমে সবকিছু চলছে। তো আমরা যখন পৌঁছে ততক্ষণ অনেক রাত হয়ে যায়। গ্রামটা অনেক সুন্দর বোঝা যাচ্ছিল। আর আমরা যেখানে ছিলাম জায়গাটা খুবই অন্ধকার এবং জঙ্গলের ভিতরে, তা রাতে একটু হলেও বোঝা যাচ্ছিল। তো যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, তো আমাকে আমার ওই কাজিনকে একটা নতুন বাসায় থাকতে দেওয়া হয়, তাদেরই বাসা। আর আমার কাজিন, যে আপুটা যার বিয়ে হয়েছে, তারা ছিল আরেকটা বিল্ডিং এ। তো দুই বাসার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আহ, শুধুমাত্র একটা উঠান। তো প্রথম রাতে আমার ওই কাজিনের কোনো সমস্যা হয়নি, আমরা ভালো মতো থাকি। পরদিন সকাল করে দুপুর যখন হয় তখন আমি আর আমার এই কাজিন বের হই
তা আমি বের হয়ে দেখলাম যে একটু ঘুরছিলাম গ্রামটা, তো দেখি যে বাসাটা আমার আপুরা যে বাসায় ছিল সে বাসার পিছে একটা পুকুর আছে। জি। তো আমি পুকুরের কাছে যাই, দেখলাম যে পুকুরটা নর্মাল পুকুরের মধ্যে, খালি একটু ঘোলাটে, খুব সবুজ হয়ে আছে। আর আমার ঠিক হাতের ডান পাশে, পুকুরের থেকে আমার হাতের ডান পাশে পুরাটা জঙ্গল, আর ওখানে একটা টিউবওয়েল ছিল। তো আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে উম, হাঁস, পুকুরের পাড়ে যে হাঁস ছিল, যে হাঁসগুলো একটু পুকুরে নামছে না আমার পাড়ের যেদিকে। তো আমি প্রথম প্রথম অবাক হয়নি, তো বাট দ্বিতীয় দফায় আমি অবাক হয়ে যাই যখন আমি দেখি যে পুকুরের দ্বিতীয় পাড়ে, আমার বিপরীতে পারে, ওইখানেও হাঁসগুলো পানিতে নামছে। তো আমার কাছে একটু অবাক লাগে যে হাঁসগুলো পানিতে নামবে না কেন। তো এই চিন্তা করতে করতে আমি পুকুরে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দুপুর হয়ে যায় ততক্ষণে, আরো পরে খাওয়ার সময় হয়ে যায়, আমি বাসায় ফিরি। তো ততক্ষণ আমি জানতাম না যে আমাকে বাসায় সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো আমার আপু আমাকে বলতে থাকে যে আমি কই ছিলাম। And দেখি যে সবাই খুব টেনশনে ছিল, যেহেতু আমি নতুন এখানে। তো আমি বললাম যে আমি পুকুর পাড়ে গিয়েছিলাম একটু ঘুরতে। তো তখন আমার আপু একটু ভয় পেয়ে যায়। আর আমার ওইখানে যে গুরুজনরা ছিল, আমার আপুর ফ্যামিলি রিলেটিভসরা, তো ওইখানকার একজন বয়স্ক মহিলা তখন আমার উপর একটু রেগে যায় এবং সে বলে যে আমি এই সময় কেন পুকুর পাড়ে যাই। আর রাসেল ভাইয়া তার কণ্ঠে খালি যে রাগ ছিল তা না, সে একটু ভয় পেয়ে যায়, ভয়ে রাগ করে যেভাবে সে কথা বলে। তো আমার কাছে আর কি তখন একটু খারাপ লাগে যে সে কেন এভাবে কথা বললো আমার সাথে। তো সে প্রথমে কিছু বলেনি, সে বললো যে কেন আমি পুকুর পাড়ে গিয়েছি, এটা তো ঠিক না। পরে আমি আমার আপুকে জিজ্ঞেস করলাম, তোমাদের পুকুরটা অনেক সুন্দর, তো পুকুরে কি পুকুরে কি মাছ মারা যাবে, মাছ ধরা যাবে? তো আমার ওই যে আমাকে বকা দিয়েছিল সে ওই টাইমে বললো যে না, আমাদের পুকুরে কোনো মাছ নেই। তো আমি তো অবাক হয়ে যাই, পুকুরে মাছ নেই কেন? তো বললো যে এই পুকুরে মাছ থাকে না। পরে আমার আপু আমাকে বললো যে এই পুকুরে যে কবার মাছ ছাড়া হয়েছে একবারও মাছ থাকে না। আর প্রত্যেকবারই মাছ ছাড়ার পরে মাছগুলা ভেসে ওঠে। শুধু যে ভেসে ওঠে তা না, মাছগুলাকে একদম খাওয়া অবস্থায় পাওয়া যায়, যে মাছগুলার শরীরের কিছু কিছু অংশ খেয়ে ফেলা। তো আমি শুনে খুব অবাক হয়ে যাই যে এরকম কেন হবে। তো পরে জিনিসটাকে আমি ওইভাবে পাত্তা দিইনি, আমি আমার ঘরে চলে যাই। তখন অলমোস্ট দুপুর, রাসেল ভাইয়া, আমি ঘরে ঢুকে দেখি যে আমার রুমটা পুরো ঠান্ডা হয়ে আছে। তাই বললাম যে এই দুপুর বেলা রুম কিরকম ঠান্ডা হবে, এরকম কেন ঠান্ডা হওয়ার কথা না তো। তারপর আমি এটাকে আর পাত্তা দিইনি। ওই রাতেই আমি আর আমার ওই কাজিন গল্প করছিলাম। তো আমরা যে রুমে ছিলাম সেই রুমটাতেই শুধুমাত্র লাইট জ্বলে, বাকি রুমগুলো অন্ধকার। সোলার সিস্টেমে অন্য কোনো রুমের লাইট দেওয়া হয়নি, যেহেতু এটা নতুন বিল্ডিং ছিল। তো আমরা গল্প করছি, ওই টাইমে মনে হলো যে জানালার পাশে কেউ আমাদের কথা শুনছে, আমাদের খাটের পাশে যে জানালাটা ছিল সেখানে। তো আমি বললাম যে কে ওখানে? তো কোনো জবাব আসেনি, শুধু বুঝতে পারলাম যে কেউ হেঁটে চলে যাচ্ছে ওখান দিয়ে। আর তার যে হাঁটার আওয়াজটা সেটা বোঝা যাচ্ছিল, কারণ মাটিতে পা পড়লে যেরকম একটা আওয়াজ পড়ে, ঠিক সেই আওয়াজটা। আওয়াজটা আস্তে আস্তে দূরে চলে যায়। কিছু কিছুক্ষণ যাওয়ার পরই ওই সেম ভাবেই আমরা শুনতে পাই যে আমাদের পাশের রুমে কেউ মনে হয় হেঁটে চলেছে, এবং আমাদের রুমটা পুরা সেই দুপুরে আমি যেরকম ঠান্ডা ফিল করছিলাম, একদম ওরকম রুমটা পুরা ঠান্ডা হয়ে যায়। তো আমি আমার কাজিন একটু ভয় পাই যে এরকম কেন হলো, আর রুমে কে? আমরা যে লাইট জ্বালাবো ওই টাইমে আমাদের কাছে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নেই যে আমরা লাইট জ্বালাই দেখবো, অথবা আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থাও ছিল না যে আমরা অন্য রুমে যেতে পারবো। পরে আমার কাজিন ভয় পেয়ে যায়, ও বলে যে আয়তাল কুরসি পড়তে থাক, হয়তো ঠিক হয়ে যাবে। ও আয়তাল কুরসি পড়ে। পড়ার পরপরই আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে না, আওয়াজটা চলে যাচ্ছে। তো ওই রাতে আর কিছু হয়নি। দুপুরবেলা, পরদিন দুপুরে আমরা আবার ঘর থেকে বের হই। অলমোস্ট রাতের কাহিনী আমরা ভুলেই গিয়েছিলাম যে কি হয়েছে। তো আমার ঘর থেকে বের হলে বরাবর হচ্ছে পুকুর পাড়টা পড়ে। আমি পুকুর পাড়ের দিকে আবার যাই দুপুরবেলা। তো কেন জানি পুকুর পাড়টা আমার কাছে খুব ভালো লাগছিল। লাইক ওখানে কেমন গেলে একটা হ্যালুসিনেশন হয়, যে একটা অন্যরকম আকর্ষণ পাচ্ছিলাম পুকুর থেকে। যে আর আমিও নিজে নিজে ভাবছিলাম যে এরকম ভালো লাগতেছে কেন এখানে আমার। পরে দেখলাম যে সে আগের মতোই হাঁসগুলো পানিতে নামে না নর্মালি। তো ওই রাতের ঘটনা আমি আমার কাজিনকেও জানাইনি। তবে সেদিন রাতে আবার আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের ঘরে চলে আসি।
আমি আমার কাজিন। তো যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, তো আমাদের ঘুমাতে খুব সময় লাগে, গ্রামের পরিবেশ সহজে মানায় নেওয়া যায় না। কিছুক্ষণ পর অলমোস্ট তখন রাত 1টা বাজে, তখন আমি আর আমার কাজিন বুঝতে পারলাম যে আমাদের টিনের চালটায় হয়তো কেউ ছিল, একটা মানুষ কেউ হাঁটছে। টিনের চালে যদি কেউ হাঁটে সেটা একদম ফিল করা যায়, কারণ পায়ের আওয়াজটাই অন্যরকম থাকে। পরে আমরা সে আগের রাতের কথা আমরা মনে করি এবং আমরা একদম ভয় পাই যে আবার কি হলো। পরে মনে করার সাথে সাথে কিছুক্ষণ পর দেখলাম যে আমাদের রুমে লাইট বন্ধ হয়ে যায়। পরে আমি আর আমার কাজিন তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, কাউকে যে ডাকবো সে উপায়ও ছিল না, কারণ আমরা পুরোপুরি একটা আলাদা বিল্ডিং এ ছিলাম। পরে আমি কিছুক্ষণ আমরা লাইটটা ঠিক করার ট্রাই করলাম, পরে লাইট জ্বলে উঠলো। লাইট জ্বলার সাথে সাথেই সে বোঝা যাচ্ছিল যে টিনের চালে যে হেঁটে চলেছে সে তখন আস্তে আস্তে টিনের পাশ দিয়ে নিচে নামছে। পরে এটা আমরা বুঝতে পারছিলাম যে কি একজন নিচে নেমে চলছে। তখন আমরা শুরুতে মনে করলাম যে হয়তো গ্রামের কেউ আমাদের সাথে দুষ্টামি করছে, তারা শহরের মানুষ দেখলে অনেক সময় এরকম করে। তো কিছুক্ষণ পর আমার কাজিন বললো যে হয়তো কিছু আমার কাজিনও ভয় পেয়ে যায়। আমরা সেই পাশের রুমে আবার সেই আওয়াজটা শুনতে পাই। তারপর বুঝলাম যে আমাদের রুমটা সে আগের মতো ঠান্ডা হয়ে যায়। আমার কাজিন এত কিছু পড়া শুরু করে। তো কিছুক্ষণ পর বুঝলাম যে আমাদের রুম বরাবর যে টিউবওয়েলটা ছিল ওখানে কেউ টিউবওয়েলটা করছে না, টিউবওয়েলের থেকে আওয়াজ আসছিল। পরে আমি দরজা খুলে, আমি মনে করি যে এত রাতে নিশ্চয়ই কেউ হয়তো টিউবওয়েল চালাচ্ছে। তো আমি দরজা খোলার চেষ্টা করি, আমার কাজিন বলে যে দরজা খোলার কোনো দরকার নেই, যদি কিছু হয়ে যায়। বললাম যে যদি কাউকে পাই। তো আমাকে বললো যে কোনো দরকার নেই, দরজা বন্ধ থাকুক। তো ওই রাত আমরা খুবই ভয় পাই যে সারা রাত এরকম একটা অন্যরকম ভয় কেটে যায় এবং ভোর হওয়া পর্যন্ত এরকম টিউবওয়েল আওয়াজটা চলতে থাকে। পরদিন সকালে আমাদের ঢাকায় আসার সময় হয়ে যায় অলমোস্ট। পরে আমি আমার কাজিনকে বললাম যে, আমার আপুকে গিয়ে বললাম যে এই ঘটনা, আমরা রাত্রে এসব আওয়াজ পেয়েছিলাম। তোমার আপু বলে যে না, কই আমরা তো এরকম কোনো আওয়াজ পাইনি। তা আমার কাছে একটু অবাক লাগলো, কারণ রাত্রেবেলা সাউন্ড অনেক দূর পর্যন্ত যায়, টিনের আওয়াজ বলুক আর এই টিউবওয়েলের আওয়াজ বলুক। ওইদিকে ওই বয়স্ক মহিলাটাও ছিল, তারা ওই টাইমে কিছু বলেনি। আমার আপু বলেছে আচ্ছা কিছু না, এগুলা তোমরা ভুলে যাও। তো আমরা চলে আসবো। ওই টাইমে বুড়া বয়স্ক মহিলা যে ছিল সে আমাকে বলছিল যে থাক, যা হয়েছে অল্পর ভিতর দিয়ে গেছে, তোমরা ভয় পেও না, যা হবে ভালোর জন্যই হলো। পরে সবসময় এটা আর কি ভাইয়া, এই গল্পটা থেকে যাবে যে হয়তো জিনিসটা কি ছিল, পুকুর পাড়ের কোনো ঘটনা নাকি আমরা যে বাসাটায় ছিলাম সেটার কোনো ঘটনা। কারণ আমরা যে বাসাটা ছিলাম সেটা বাঁশঝাড় কেটে বানানো হয়েছিল। তো সবসময় প্রশ্নটা থেকে যাবে যে ঘটনা আসলে কিসে ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ রাসেল থ্যাংক ইউ ভাইয়া। সো মাচ। আমরা পরবর্তী অতিথির কাছে যাব এবং আমাদের পরবর্তী অতিথি যিনি আছেন আমরা প্রথমে জানতে চাইবো তার নাম, কোথা থেকে এসেছেন, তারপর তার ঘটনা যাব। একটু প্লিজ আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফয়সাল আছি। আমি এসেছি মধ্যপাড়া থেকে, আমার হোম টাউন পাবনার অষ্টমীর সাথে। ওকে। তো আমি যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটা। ঘটনাটি ঘটে 2011-র দিকে। আচ্ছা। তো ওই সময়টাতে হতো কি, আপনার ডিসেম্বর মাসের দিকে তখন শীত পড়তো, এখনকার মতো ওয়েদার ছিল না। তো আমি তখন কোরবানি ঈদ ছিল ডিসেম্বর মাসের দিকে। তো আমি সেই সময় নানির বাড়ি যাই। তো ঠিক ঈদের পরের দিন যে কোনো একটা কাজে, আমার নানার বাড়ি একদম গ্রাম এলাকা হওয়াতে একটা কাজে আমাকে পাঠানো হয়। সাথে আমার মামাতো ভাই সাগর আর আমার মামির দু ভাই মিঠু এবং শিমুল থাকে। তো যেটা হয়, আহ, গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বাজারটা। তো আমরা কাজ টাজ করতে থাকি। তো মামাতো ভাই সাগরের পরীক্ষা থাকে ডিসেম্বর মাস হওয়ায়, ঈদের পরে তার কিছুদিন পরে পরীক্ষা। তো ভয় পায় যে তার বাবা হয়তো তাকে বকাবকি করবে, কেন সন্ধ্যা হয়ে আসছে না। তো আমরা তো খেয়াল করি না, আমরা বাজারে যাই। তখন একটু ছোট ছিলাম, একটা উন্মাদনা ছিল। তো হয় যেটা, আহ ও আমাদের সাথে রাগারাগি করে যে আপনি কেন নিয়ে আসলেন আমাকে, আমার বাবা তো বকাবকি করবে, সামনে আমার পরীক্ষা। তো আমি বলি একটু ওয়েট কর, যাবো একসাথে যাবো, তুই রাগারাগি করিস না। তো আমাদের না বলে দেখি পিছন লেগে চলে গেছে। তো যখন ও চলে গেছে তখন আমরা তিনজনে ভয় পেয়ে গেছি যে বড় মামার ছেলে, একটাই ছেলে, যদি কিছু হয় তাহলে তো আমরা একটা সমস্যা পড়বো। তো ও আমাদের আগে রওনা দিছে, আমরা ওর রওনা দিছি, কিন্তু ওর আমরা ট্রেস পাচ্ছিলাম না। তো যেটা হয়, আহ ওই বাজার থেকে নামের বাড়ি যাওয়ার দুটা পথ আছে, একটা মাটি হেঁটে যাওয়ার পথ, একটা মাঠের মধ্যে দিয়ে যাওয়ার পথ আছে। তো অলমোস্ট তখন মাগরিবের আজান দিয়ে দিছে। সন্ধ্যা আর শীতের সময় আমাদের ওইদিকে উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে।
তো যেটা হয়, আমি চিন্তা করি, আমি মিঠু এবং শিমুলকে বলি আমাদের মনে হয় বেটার হবে মাঠের মধ্যে দিয়ে যাওয়া। কারণ ও যদি রাস্তা দিয়ে যায় তাহলে আমরা বেটার, ও কারোর সাথে যাবে কোনো সমস্যা হবে না, রাস্তায় মানুষজন থাকে। কিন্তু যদি ও রাগে মাঠের মধ্যে দিয়ে যায় তাহলে আমাদের সমস্যা, কি না কি হবে, একা একা যাবে, ছোট মানুষ, পরে আমরা সমস্যা ফেস করবো। তো আমি বলি আচ্ছা আমরা তিনজন মাঠের মধ্যেই নামি। তো মাঠে নামছি, বাট অলমোস্ট 30 মিনিটের পথ ছিল। তো অন্ধকার, মোবাইলে একটা শুধু লাইট দিয়ে হাঁটছি হাঁটছি। তো মিঠু আমাদের থেকে অনেক দূরে চলে যায়। আমি আর শিমুল আছি, শিমুল আমার 2 বছরের ছোট। তো যাচ্ছি, হঠাৎ খেয়াল করি সামনে একটা লোক দাঁড়িয়ে মাঝে। তো লোকটা এক্সাক্ট খেয়াল নাই, কারণ ওই সময় ওই ফিলিংসটাও ছিল না, ওই খেয়ালটাও ছিল না যে কে দাঁড়িয়ে কি। আমাদের মাথায় ছিল কখন সাগরের ট্রেসটাই, কারণ না হলে মামার কাছে বকা খাবো। তো আমি খেয়াল করলাম যে লোকটা মিঠুকে কিছু বলছে, কারণ ফাঁকা মাঠ, কিছু কথা শোনা যায়। তো আমি আর শিমুল যখন আহ, লোকটাকে ক্রস করছি, জাস্ট ক্রসটা করছি, ওই সময় শিমুল বলছে মামা একটু দাঁড়ান, আমার জুতাটা মনে হয় ছিঁড়ে গেছে অন্ধকারে, আর কুয়াশা একটু পিছলা ছিল কাদায়। তো আমি টর্চটা জ্বালছি মোবাইলের, জ্বালা ওর জুতাটা খোঁজার জন্য পিছনে ঘুরছি, ঘুরে আমি স্ট্যান্ড একদম, যে লোকটা ভ্যানিশ। তো আমি খেয়াল করি শিমুলও তাকায় আছে, যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটা সত্য কথা যে কুয়াশার মধ্যে দূরের বেশি কিছু দেখা যায় না, তবে একটা ন্যূনতম ক্লোজ ডিস্টেন্স তো দেখতে পারবো। তো দুজনে প্রচুর ভয় পাই, যে এটা কি ব্যাপার, মাঝে একদম মাঠের মাঝে এরকম একটা লোক, তারপরে জাস্ট আমরা তার সামনাসামনি যে ওর জুতাটা ছিঁড়ছে, লোকটা মানে সেটা কিভাবে সম্ভব। তো আমি ওইদিকে তাকাই আছি, আমার মানে সম্মোহনটা ভাঙছে না। তো সম্মোহনটা ভাঙে একটা অদ্ভুত বিষয়, সেটা আমি শুনতে পাই, যে কুকুর আমরা অনেক সময় দেখি আজানের সময় অদ্ভুত ভাবে কুকুর ডাকতে থাকে করুণ সুরে, ঠিক তেমন করুণ সুরে কুকুর ডাকছে। তো আমি যখন কুকুরটা ডাকে তখনই সম্মোহনটা ফেরে। তো আমরা ছোট ছিলাম, হয়তো ভূতের ভয়ের চেয়ে আমাদের কুকুরের ভয়টাই বেশি ছিল, কিন্তু বিষয়টা পরে আমাদের কাছে বড় হয়। তো আমি ওভাবেই আছি, ওর জুতাটাও নেই নাই। তো মনে হচ্ছে আস্তে আস্তে একটা কুকুর থেকে দুইটা কুকুর, দুইটা কুকুর থেকে তিনটে কুকুর, এইভাবে আমাদের চারদিক দিয়ে মনে হচ্ছে, এবং কুকুরের আওয়াজে মনে হচ্ছে আমাদের কান স্থির রাখা কঠিন। এবং তখন আর সেই করুণ সুর নাই, মনে হচ্ছে কুকুর যখন ওই আহ, হাড় বা অন্য কিছু খায়, গড়গড় একটা আওয়াজ হয়, ঠিক তেমন একটা আওয়াজ হচ্ছে। তো আমি কি করবো ভেবে পাচ্ছি না, এত কুকুর, চোখেও দেখতেছি না আর কুকুরের আওয়াজ শুনছি। তো দুজনেই ভয়, এখন শিমুলের দিকে তাকায় দেখে ও ভয়ে প্রায় কান্নাই করে ফেলছে, এবং ছোট মানুষ এখন, ও শুনছে আমিও শুনছি। তো আমার করণীয় কি ছিল আমি আসলে সে সময় হয়তো বুঝি নাই। আমি শিমুলের হাতটা ধরে জাস্ট দৌড়, এবং আমি দৌড়, পিছ পিছ মনে হচ্ছে কুকুরগুলা দৌড়, কিন্তু আমি বারবার পিছের দিকে তাকাচ্ছিলাম, কোনো কুকুর নেই, কিছুই নেই। আমি বারবার পিছনে লাইটও ধরতেছিলাম, এবং শিমুলের হাত আমি জোরে ধরে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। এভাবে কতক্ষণ যাচ্ছি খেয়াল নেই, কুকুরের আওয়াজ হচ্ছে, এবং এমন ভাবে কুকুর আওয়াজ করছে যে এখনই আমাদের ধরে ফেলবে, এখনই আমাদের ধরে ফেলবে, আমাদের উপর মনে হয় ঝাঁপায় পড়বে, এমন একটা অবস্থা। তো এই অবস্থায় দেখা যায় তখন পুরো অন্ধকার, যে সময়টুকু এখন কত সময় ব্যয় করছি সেটাও খেয়াল নাই, তবে পুরাই অন্ধকার, আর আমাদের পিছ পিছ কুকুর আসছেই। তো হঠাৎ করে মাঠের মধ্যে পড়ে যাই, একদম শেষ প্রান্তে, গ্রামের শেষ প্রান্তে, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবও আছে, তিনি হয়তো এশার নামাজের প্রিপারেশন নিচ্ছিলেন। তো পড়ে যাওয়ার পরে শিমুল ফেইন্ট হয়ে যায়, ওর কোনো সেন্স থাকে না। আমি ওকে টানার পরে জোরে জোরে ডাকতে থাকি হুজুরের নাম ধরে। হুজুর আসেন, দুজনকে টেনে তুলি, টেনে তুলে ওকে পানি টানি দেওয়া হয়, কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর ওর জ্ঞান ফেরে, এবং এরপরে ওর এই সমস্যাটা অনেক ছিল। তো আহ, কথা হচ্ছে আসলে বিষয়টা কি ছিল, কারণ মাঠের মধ্যে শীতের সময় এইভাবে একটা দুইটা কুকুর থাকা অসম্ভব। তো কুকুর রিলেটেড হয়তো ঘটনা অনেক হয়, তবে আমার জানা মতে আহ, কুকুররা শয়তানের একটা প্রতিকৃতি, যেটা একটা হাদিস অনুযায়ী পাওয়া যায়। আহ, আল কালবুল আশহাদু শয়তান, একটা সহি হাদিস, যেটা বলা হয়েছে যে কালো কুকুররাই হচ্ছে শয়তান। তো এটাই ছিল ঘটনা আমার সবার সাথে শেয়ার করা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনার বাবারই তো মনে হয় রাজশাহীতে কোনো একটা ঘটনা ঘটেছিল, তাই না? তো কি ঘটনা ঘটেছিল বলেন তো? এটা আমরা বহুবার শুনেছি, বহুভাবে। ওই যে রিক্সায় আসার সময়, আপনার কি এটা? না, আপনার না। ওকে। তো যাই হোক, এই ছিল ওনার ঘটনা, এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদেরকে, এবং নতুন অতিথি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুড কিরিট এফএম অ্যান্ড ডু ফুড। Booth FM.
The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুড পেরিতেছেন দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। এখন ঘড়িতে সময় রাত 1:28। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসনার, ওয়ালাইকুম আমি সালাম। এসেছি উত্তরা থেকে। জি, আমার নাম হচ্ছে রানা। আচ্ছা। আমি আপনার আপনাদের ঘটনা। সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা 2007-এ ঘটেছে একটি ঘটনা। এই ঘটনার সাথে আমি এবং আমার পুরো পরিবার যুক্ত ছিল। আমরা ফ্যামিলিগতভাবে বাবার চাকরির সুবাদে ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় থাকতাম। তো আমরা যে বাসাটিতে থাকতাম সেই বাসার সামনে হচ্ছে মেন রোড এবং বাকি 3টা পাশেই ছিল সুপারি বাগান। এখানে বাণিজ্যিকভাবে সুপারি বাগানের কাজ করা হতো। তো আমরা এখানে প্রায় 9 বছর ছিলাম। তো আমাদের বাসার মালিকরা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের মধ্যে একজন গভর্নমেন্ট অফিসার রিটায়ারমেন্টের পরে সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামে থাকবেন। তিনি যেহেতু গ্রামে থাকবেন সেক্ষেত্রে তিনি আমাদের বললেন যে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। তো বাসা ছেড়ে দিব তার ঠিক 2 মাস পরেই হচ্ছে হলো আমার এইচএসসি এক্সাম। তো আমরা কখনোই চাচ্ছিলাম না যে পরীক্ষার আগে বাসা চেঞ্জ করতে। তো তার সাথে কথা বলার পরে তিনি জানালেন যে আপনারা যেহেতু অনেকদিন ছিলেন তাহলে বাসা ট্রান্সফার না করে আপনাদের পাশে যে একটা বাংলো বাড়ি আছে টিন শেডের, আপনারা সেই টিন শেড বাড়িতে উঠেন। তো আমরা কোনো রকম উপায় না দেখে ওই বাসাতে উঠতে বাধ্য হই টিন শেডের। যেহেতু আমরা এখানে 9 বছরের মতো ছিলাম সেক্ষেত্রে আমরা জানতাম যে ওই বাসা সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা টটনা আছে। তো তারপরও একান্ত বাধ্য হয়ে এই বাসাতে উঠতে হলো। তো বাসায় ওঠার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যাই ছিল না, কিন্তু পরবর্তীতে আম্মু যখন নামাজে দাঁড়াতেন তখন পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দিচ্ছে এমন ফিল হতো, বা আম্মুর কানে ফিসফিস করে কিছু বলতো। বাবা যেখানে বাইক রাখতেন সে বাইকের মধ্যে অদ্ভুত শব্দ হতো, বা মনে হয়েছে যে বাইকটা ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। তো বাবা সবসময় পজিটিভ থিঙ্কিং করতেন। তিনি আমাদের বোঝাতেন যে নামাজের সময় হয়তো বা তোমার মাথা ঘোরাচ্ছে, এই জন্য হয়তো বা তুমি ফিল করছো কেউ তোমাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে, বা বাইকটা পড়ে যাওয়ার পেছনে স্ট্যান্ডের কোনো কল ছিল, এরকম ভাবতেন বা বলতেন আমাদের। তো এরকম চলতে থাকলো, কিন্তু তারপর অদ্ভুত ঘটনা আরো শুরু হতে থাকলো। তো এসএসসি পরীক্ষার আগের দিন তো আমি হোম টিউটরের বাসায় যাব। এই সময় বাসা থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমাদের যে বাসার মালিক ছিলেন, তো তিনি তার যে বিল্ডিংটা আমরা ছেড়ে এসেছি সেই বিল্ডিং এর রিনোভেশনের কাজের জন্য ঢাকা থেকে কিছু মিস্ত্রি নিয়েছিলেন। আচ্ছা, এই মিস্ত্রিগুলো ছিল সাধারণত টাইলস এর, আগে এতটা টাইলস অ্যাভেলেবল ছিল না বলে ঢাকা থেকে তিনি মিস্ত্রি মানে নিয়ে গিয়েছিলেন যে উনি কাজ টাজ করাবেন। এই মিস্ত্রিগুলো থাকতো আমরা যে টিন শেডের যে বাংলোটাতে থাকতাম তার পাশে একটা গ্যারেজের মতো ছিল। তিনি সেই তারা সেখানে গ্যারেজের ওখানে থাকতো এবং নিজেরাই রান্না করে খেত। যেহেতু তারা ব্যাচেলার ছিল তাহলে ভাজি টাজি মাছ টাছ বা ডিম ভাজি এগুলো তারা খাওয়ার চেষ্টা মানে খেত আর কি। তো আমি যে বাসা থেকে বেরোবো এই সময় শুনি যে লেবারদের মধ্যে প্রচন্ড ঝগড়া। তো বাবা বেরিয়ে আসলেন, আমি তো বেরিয়েই হচ্ছিলাম। তো বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে, তো ঝগড়া করছো কেন? তো ওই লেবারদের মধ্যে একজন বলল যে কাকা দেখেন আমি তো মাছ ভাজি করে রাখছি আর ও তো ভাত খাচ্ছে, ও একাই না সবগুলা মাছ ভাজি করে খেয়ে ফেলছে। তো আরেকজন লেবার বলতেছে না আমি তো মাছ খাই না, আমি তো 1 পিস নেওয়ার কথা 1 পিস নিচ্ছি, আমি তো খাইনি। তো বাবা ব্যাপারটা বুঝলেন, বুঝে লেবারকে বললেন যে তোমরা রান্না বান্না যাই করো না কেন সন্ধ্যার আগে আগে করে ফেলো, খাও পরে, কিন্তু ভাজি টাজি সব আগে আগে করে ফেলো। তো বাবা ঝগড়াটা থামলেন, বাবা বাসায় চলে গেলেন আর আমি স্যারের বাসায় চলে গেলাম। তো স্যারের বাসায় যাওয়ার পরে 8টা কি 8:30টার সময় বাবা স্যারকে ফোন দিলেন, বললেন যে রানাকে পাঠিয়ে দাও, আর যদি সম্ভব হয় তুমি একটু আহ, রানাকে এগিয়ে দিয়ে আসো। তো স্যার আমাকে একটু এগিয়ে দিলেন, আমি বাসায় আসলাম। তো বাসায় আসার পরে বাসায় মানে সেই রকম হইহুল্লোড় একটা ব্যাপার, মা চিৎকার করে কাঁদছে। আসলে বাসায় ঘটনা ছিল যে আমরা যে বাসাটা টিন শেডের সেই টিন শেডের মধ্যে প্রচন্ড ঢিল পড়তেছে। তো ঢিলগুলো পড়লে স্বাভাবিকভাবে চালে থেকে নিচে গড়িয়ে পড়বে, কিন্তু আসলে নিচে গড়িয়ে পড়ছে না। আমরা বারবার লক্ষ্য করলাম যে ঢিলটার শুধু শব্দই হচ্ছে, কিন্তু ঢিলগুলো মাটিতে গড়িয়ে পড়ছে না। আমরা একবার দুইবার বারবার লক্ষ্য করার ফলেও কিন্তু কোনো রকমের ঢিল খুঁজে পেলাম না। তো পরের দিন সকালে আব্বা অফিসে যাওয়ার আগে বাসার মালিকের সাথে কথা বললেন। তো বাসার মালিক আমাদের কথা শুনে মোটামুটি হাসলেন। তিনি বললেন এটা হয় নাকি? তো ওনাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। তারপরও তিনি বললেন যে যদি পরবর্তী সময় কোনো সমস্যা হয় তো ওনাকে যেন রাতে ফোন করে আমরা জানাই। তো সেদিন দিন কাটলো। তো সন্ধ্যার পরে ঠিক একই রকমের ঝামেলা, যে টিনের চালে ঢিল পড়তেই থাকছে পড়তেই থাকছে পড়তেই থাকছে। তখন বাধ্য হয়ে মালিককে ফোন করলাম। তো মালিকের ড্রাইভার
মালিকের বাসার কাজের লোক সবাই আসলেন ছুটে, হাতে লাইট, তারপরে লাঠিটাতে এসব নিয়ে। তো তারা মালিকের ড্রাইভার আর হচ্ছে হলো কাজের চাকর 3 জন, লেবার ছিল 3 জন, 6 জন, আর আমি আর বাবা, টোটাল 8 জনের 3টা ভাগে ভাগ হলাম। 3টা ভাগে ভাগ হয়ে মানে টোটাল যে সুপারি বাগানটা ছিল সেই টোটাল সুপারি বাগানটা আমরা মানে খুব মানে তল্লাশি করলাম যে কে বা ঢিল দিচ্ছে খোঁজার জন্য। এপাশ এপাশ সব দিকে যাচ্ছি, কিন্তু কোনো রকমের কে ঢিল দিচ্ছে এমন কোনো রকমের লোক খুঁজে পেলাম না। এর মধ্যে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খোঁজার পরে আম্মু ফোন দিলেন আব্বাকে, যে বললেন যে তাড়াতাড়ি বাসায় আসার জন্য, বাসায় নাকি কি একটা ঝামেলা হচ্ছে। তো সবাই মিলে দৌড়ে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে দেখি আম্মা চিৎকার করে কাঁদছে, আয়াতুল কুরসি ভাঙা ভাঙা স্বরে পড়ছে। তো বাসায় এসে মানে আমরা 8 জন সবাই বাসার ভিতরে ঢুকলাম। বাসায় ঢোকার পরে মা বলছিল যে দেওয়ালের মধ্যে কে যেন প্রচন্ড জোরে বড় রকমের হাতুড়িগুলো দিয়ে মানে প্রচন্ড জোরে বাড়ি দিচ্ছে, এবং শব্দটা ধিম করে মানে অনেকক্ষণ সময় ইকো হচ্ছে বা প্রতিধ্বনি হচ্ছে অনেকক্ষণ পরে। তো এটা ঘটার পরে আমরা মোটামুটি সবাই এখানে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। এর মধ্যেই আমরা যখন সবাই 8 জনই যখন ঘরের ভেতরে ছিলাম, তখনও পরপর 2টা ধুম ধুম করে শব্দ হলো। শব্দ যখন হলো তখন মোটামুটি বাসার মালিক, যিনি বিশ্বাসই করছিলেন না এই ঘটনাটা, তিনি পর্যন্ত রীতিমতো ভয় পেয়ে গেলেন। আর এবং আমরা সবাই একরকমের গৃহবন্দী অবস্থায় ওখানে রইলাম। তারপরও সবাই সাহস টাহস করে আরেকটা শব্দ হওয়ার সাথে সাথেই করলাম কি, আমরা সবাই বেরিয়ে পড়লাম, কিন্তু আসলে কাউকেই দেখলাম না। এটা আমরা আসলে অর্থ খুঁজে পেলাম না। কারণ একটা মানুষ যদি ওয়ালে যদি কোনো হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, সে যদি পালায়ও, আমরা যে সময়ের মধ্যে চলে আসছি তাকে খুঁজে পাওয়ার কথা, আর বা সে পালিয়েই বা যাবে কোথায়, কিন্তু আমরা তাকে কোনোভাবে খুঁজে পাই নাই। তো এর কোনো রকমের সমাধান হলো না, আমরা সারা রাত বসেই কাটাইলাম, পরের দিন পরীক্ষা দিলাম। তো বাসার মালিক এইভাবে মানে অনেক রকমের প্রশাসনিক ভাবে অনেক কিছু করার চেষ্টা করলেন, না এর কোনো ফল হচ্ছে না। পরে তিনি বাধ্য হয়েই বড় মসজিদের যে ইমাম ছিলেন, তিনি ইমামকে নিয়ে আসলেন। ইমামকে নিয়ে আসার পরে ঘরটর বন্ধ করলেন বা অনেক দোয়া কালাম পড়লেন, অনেক কিছু হলো। কিন্তু ঘটনা এখানে থেমে থাকেনি, ঘটনা কিন্তু আরো ভয়ঙ্করের দিকে মানে ধাবিত হচ্ছিল। এর মধ্যে একদিন আমরা ঘুমাইছি, তো ঘুম থেকে উঠে দেখি যে ঘরের মধ্যে 2টা দরজার পর্দা ছিল, মেইন গেটের সাথে 2টা দরজা ছিল 2 রুম থেকে বাইরে বেরোনোর জন্য। এই 2টা রুমের দরজার পর্দা যে ছিল, পর্দাগুলো ফালি ফালি করে কাটা। এছাড়াও যে 8টি বা 9টি জানালা পর্দা ছিল, প্রত্যেকটা পর্দা ফালি ফালি করে কাটা, যেন কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটছে। আসলে এখানে মানুষের ঢোকার কোনো পসিবিলিটি নাই। কেন নাই? প্রথম হলো মেইন গেটটা বন্ধ, দ্বিতীয় হলো ঘরের দরজা বন্ধ। যদি কাউকে এই পর্দাটা কাটতে হয় তাহলে আমাদের ঘরের ভিতর আসতে হবে, আর ঘরের ভিতর তো বাবা মা আমি ছাড়া আসলে কেউ ছিল না। এটা দেখার পরে তো আম্মু অসুস্থ হয়ে পড়লেন। আম্মু এমন অসুস্থ হয়ে পড়লেন যে তিনি বিছানায় থেকে উঠতে পারছিলেন না। তার মনে সার্বক্ষণিক ভয় কাজ করতে থাকলেন, এবং তার কানে মানে বিভিন্ন ধরনের শব্দ মানে আরো আসতেই থাকলো। এরকম ঘটনা চলতেই থাকলো। আমরা যেহেতু আমার পরীক্ষা চলছিল এসএসসি, সেক্ষেত্রে আমরা বাসাটাও শিফট করতে পারছিলাম না। মোটামুটি একটু কষ্ট করেই আমাদের এখানে থাকতে হতো। বিশেষ করে সন্ধ্যার পরে আমরা কখনোই বাইরে বেরোতাম না, এবং জানলা দরজা বন্ধ করে সবগুলা লাইট অন করে আমরা রাতের বেলাতেও ঘুমাতাম। আচ্ছা। এরকম করে চলতে লাগলো। মোটামুটি আমরা গায়ে স্বভাবেই এখানে রয়ে গেলাম কিছুদিন। তো পরীক্ষা প্রায় শেষ, একটা পরীক্ষা বাকি আছে। ওই সময় আবার 2007-এর ওয়ার্ল্ড কাপ চলছিল। বাবা, আমি, মা 3 জনে বসে খেলা দেখছিলাম। রাত 11টার দিকে প্রথমবারের মতো দরজা টকটক করে শব্দ। তো দরজা টকটক করে শব্দ, বাবা ভাবলেন যে মেন গেট তো আমি ভালো করেই বন্ধ করছি, তাহলে তো কারো তো আসার প্রশ্নই নাই। তারপরে দরজায় টকটক শব্দ। পরে তিনি বললেন যে হয়তো আমি ভুলে বন্ধ করিনি মেন গেট। তিনি দরজাটা খুললেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি আবার দরজা বন্ধ করলেন, বন্ধ করে আবার খেলা দেখছিলাম আমরা। ঠিক তার আধা ঘন্টা পরে 11:30 আবার দরজায় টকটক শব্দ। তো দরজার টকটক শব্দ এবার কিন্তু আবার বাবা একটু রেগে গেলেন। মোটামুটি মানে সহ্য আর কতক্ষণ করা যায়, এতদিন ধরেই তো সহ্য করছি। তো তিনি ফুট করে দরজাটা খুললেন। দরজা খুলেই এই প্রথমবারের মতো কোনো একটা শ্যাডো তিনি দেখতে পেলেন। শ্যাডোটা জাস্ট মানে উড়ে চলে যাচ্ছে এরকম কোনো কিছু, বা লাইক আগুনের পিণ্ডের মতো উড়ে চলে গেলেন। তিনি এটা দেখার পরে মোটামুটি হাতের লাইট এবং একটা লাঠি নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। বাবা যেহেতু এভাবে দৌড়ে বেরিয়ে গেলেন, সেক্ষেত্রে আমিও বাবার পেছনে পেছনে দৌড়ে সুপারি বাগানের দিকে চলে গেলাম। তো সুপারি বাগানের ঠিক মাঝামাঝি যাওয়ার পরে বাবা থমকে দাঁড়ালেন। তো বাবা থমকে দাঁড়ানোর পরে আমিও বাবার পেছনে থমকে দাঁড়ালাম। থমকে দাঁড়ানোর পরে বাবার লাইটটা গেল হলো একটা অ্যাঙ্গেল করা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো একটা বাঁকানো একটা সুপারি গাছ কাত হয়ে আছে, সেই কাত হওয়া সুপারি গাছের দিকে। তো এই সুপারি গাছের দিকে আমার চোখ পড়তে আমি ইনস্ট্যান্ট ওইখানেই বমি করে দিচ্ছি, মানে ওই জিনিসটা দেখে। আসলে জিনিসটা ছিল এমন, ওই বাঁকানো ওই সুপারি গাছটাতে
একটা মাংসপিণ্ড, মানে আমরা কুরবানির মাংস যেভাবে দেখি বা দোকানে যেভাবে মাংস ঝোলায় রাখে, কষায়ের দোকানে ঠিক যেভাবে মাংসের পিণ্ড ঝোলায় রাখে, ঠিক ওইরকম একটা মাংসের পিণ্ড এই সুপারি গাছটাতে। আর এই সুপারি গাছটাতে শুধু ওই মাংসের পিণ্ডের 2টি চোখ আছে, আর কিচ্ছু নাই, একদম জল জল করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো এটা এটা দেখে তো আমি অসুস্থ হয়ে পড়ছি। বাবা হাতের লাঠিটা ছেড়ে দিলেন এবং আমাকে ডান হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরলেন, আর বাঁ হাত দিয়ে ওটার দিকে টর্চ ধরে রাখছিলেন। তো আমরা যখন ওটা থেকে পেছানোর চেষ্টা করি, মোটামুটি ভয় পেয়ে পেছানোর চেষ্টা করতেছি, তখন ওটা আগাচ্ছে। আবার আমরা যখন একটা সাহস দেখে আগাচ্ছি, ওটা তখন পেছাচ্ছে। তো ও পেছাচ্ছে, আমরা আগাচ্ছি, আবার আমরা পেছাচ্ছি, ও আগাচ্ছে, এরকম কিছুক্ষণ চললো। তো আমরা যখন থেকে যে পালাবো বা পেছন হটবো, এই সুযোগটা আমরা পাচ্ছিলাম না। তো বাবা অনেকক্ষণ ইতি করে, মানে অনেকক্ষণ দোয়া কালাম পরে আমাকে ডান পাঁচুটে খুব শক্ত করে চেপে ধরে, মানে মোটামুটি মানে আল্লাহর নাম নিয়ে একদম পেছায় পড়লাম আমরা। পেছায় এক দৌড়ে যেভাবে পারছি, আসলে কিভাবে গেছি বাসায় সেটা জানি না, মানে এক দৌড়ে পিছায় চলে আসছি বাসার মধ্যে। বাসার মধ্যে চলে এসে আম্মুকে কিচ্ছু বলি নাই, এমনিতেই সে অসুস্থ, যদি বলতাম আরো অসুস্থতার মানে আর বেশি অসুস্থ হইতো। এর পরবর্তী সময় আমি পরের দিন পরীক্ষাটা দিলাম, পরের দিন পরীক্ষা দেওয়ার পরে আমরা যত দ্রুত পারছি বাসাটা ছেড়ে চলে আসছি। আর বাসা থেকে ছেড়ে চলে আসার পরও আম্মুর অসুস্থতা প্রায় আরো 6 থেকে 7 মাস ছিল। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুড FM and do Foodie. Fruity FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় ভিডিও ফুড FM, আমি রাসেল আছির সাথে, এবং এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1:42। চলে যাব আমাদের শেষ ঘটনায়। খুবই ছোট্ট একটা ঘটনা শুনিয়ে আমরা শেষ করব আজকের মতো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমি চলে যাচ্ছি আবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি সাদ্দাম খন্দকার। ওকে সাদ্দাম, চলে যাই আপনার ঘটনা। আমি এখন আমার স্টোরিতে চলে যাচ্ছি। এই স্টোরিটা যার সঙ্গে ঘটা তার নাম হচ্ছে রাশেদুজ্জামান শুভ। তো উনি কর্মসূত্রে কোনো একটা মাদ্রাসার শিক্ষকতা করতেন। তো হঠাৎ করে ওনার কাছে একদিন একটা ফোন আসে, এবং ফোনটা ঠিক এরকম ছিল যে আমার বাড়িতে একটু প্রবলেম হচ্ছে, আপনি প্লিজ একটু এসে দেখে যান। সো তার পাঠানো অ্যাড্রেসে উনি যান। উনি যাওয়ার পরে তাদের কাছে থেকে যে মানে যাবার পর উনি গেটের সামনে পাড়া দিতেই যেটা হয় সেটা হলো হঠাৎ করে আগুন ধরে ওঠে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে পিছিয়ে আসেন। তো উনি ভাবেন যে আসলে ভয় পেলে তো হবে না, আমি তো এই কাজের জন্য এসেছি। সো উনি বাসার ভিতরে ঢোকেন, এবং ঢোকার পর উনি তাদের কাছ থেকে সবকিছু শুনেন যে আসলে প্রবলেমটা কি। সো ওই বাসায় হচ্ছে মোট 4 জন মেম্বার, 2 জন ছেলে 2 জন মেয়ে, তারা ভাই বোন। এবং বড় জনের বয়স প্রায় 45 হবে, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড। তার পরের ভাইয়ের বয়স হবে হচ্ছে আপনার 43 বছর, সে আনম্যারিড। এবং বোনের বয়স 39 বছর একজন, আনম্যারিড, এবং 37 বছরের একজন আছে, সেও আনম্যারিড। সো টোটালি মানে কারোই বিয়ে হয়নি। এবং তাদের কাছ থেকে ডিটেলসটা শুনে আসলে প্রবলেমটা কি। সো তারা যেটা নোটিস করে সেটা হচ্ছে যে তাদের এই বাড়িতে বেশ কিছুদিন ধরে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, যে তারা কেউ কিচেনে রান্না করছে, হঠাৎ করে তাদের বাবা মা গিয়ে কিচেনে উপস্থিত এবং বলছে, বা তার মা বলছে যে আমি তোমাকে হেল্প করি। তো আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে তাদের মা বা বাবা তারা দুজনেই মারা গিয়েছেন অনেকদিন হলো। সো তাদের কথাবার্তা শুনে, সব প্রবলেম গুলো শুনে উনি ওনার রিচুয়াল অনুযায়ী উনি কাজ করতে বসেন, এবং উনি তদবিরে বসেন যে আসলে প্রবলেমটা কি জানার জন্য। সো উনি যেটা জানতে পারেন সেটা হচ্ছে ওই বাসাতে 4 দল জিন আছে, 4টা গ্রুপ আছে। তো এদের 4 জনের একজনের এক একটা গ্রুপের এক একটা কাজ। যেমন একটা গ্রুপে আছে যে ব্যথা দেওয়া, যেমন হঠাৎ করে কারো পায়ে মনে হচ্ছে হাতুড়ি দিয়ে আঘাত করছে, দেখা যাচ্ছে না, বাট সেখানে ফুলে যাচ্ছে। আবার কারো দেখা যাচ্ছে একটা শার্ট রেখে গেছে বা কোনো কিছু রেখে গেছে, সেই জিনিসটা খুঁজে পাচ্ছে না। সো এরকম করে 4টা গ্রুপের 4টা কাজ। তো উনি ওনার যে জিন ছিল, মানে ওনার তদবির করা যে একটা জিন ছিল, উনি যেটা দিয়ে কাজ করে সেটাকে ডাকেন, এবং তিনি বলেন যে এই বাড়িতে কি প্রবলেম, তুমি যে 4টা দল আছে 4টা দলের যে হেড, যিনি নেতৃত্ব দেন, তাকে ধরে নিয়ে এসো। তো ওই জিনটা কিছুক্ষণ পর এসে তাকে বলে যে আমি ব্যর্থ, আমি পারবো না, কারণ ওরা আমার থেকে অনেক শক্তিশালী। এবং রাসেল ভাই উনি কিন্তু বলেন যে উনি জিন দেখেন না, উনি জাস্ট কথা শুনতে পারেন। তো উনি
তদবিরের ভাষায় যেটাকে বলে মোয়াক্কেল নামে এক প্রকার জিন আছে, যেটা কারো বশ হয় না, মানুষের উপকারে আসে। So উনি তাদেরকে ডাকেন এবং তাদেরকে ডাকার পর আহ ওনাকে ধরে নিয়ে আসতে বলেন। ওই 4 গ্রুপের যিনি প্রধান তাকে ধরে নিয়ে আসতে বলেন। তো কিছুক্ষণ পর তার কাছে রিপোর্ট আসে, এভাবে বলে যে ওস্তাদ ধরে এনেছি। তো উনি বলেন যে ঠিক আছে, ওকে বাঁধো। তো উল্টা করে বেঁধে ওকে ওর উপর চাবুক মারো। তো কিছুক্ষণ পরে বলে যে ওস্তাদ মেরেছি। তো উনি প্রমাণ পাওয়ার জন্য বলে যে আসলে কোনো রক্ত ঝরছে? তা বলছে হ্যাঁ, রক্ত পড়ছে। তো উনি দেখেন কোনো মানুষ দেখা যাচ্ছে না বা কিছু দেখা যাচ্ছে না, বাট শূন্য থেকে মানে শূন্যের উপর থেকে যেন রক্ত পড়ছে। তো উনি হাত দিয়ে একটু টেস্ট করার জন্য হাত দিয়ে ধরে, তো দেখে যে না, এটা রক্তই। তো উনি এরপর উনি বলে যে ঠিক আছে, ওকে নিয়ে যাব। তো ওকে যখন নিয়ে যাওয়ার কথা বলে, তখন চারিপাশে মানে ওই বিল্ডিংটা মনে হচ্ছিল যে কাঁপছিল। এবং আম, উনি নানা রকম ভাবে ইয়ে করে, ওনার উপর থ্রেট করা হয় যে কত রকম কিছু দেখলে আমার, তুই তো সামান্য একটা হুজুর, বাঁচতে চাইলে চলে যা। তো উনিও তাদের উপর চড়াও হয়ে বসেন এবং কোন একটা টাইমে উনি ওনার তদবিরের কাজ শেষ করবে এমন মুহূর্তে হঠাৎ উনি দেখতে পান যে চারিপাশে মানে উনি তো একটা রুমের মধ্যে ছিলেন, দেখেন যে উপরে ছাদ নেই, প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে। এবং উনি জিনিসটা মানে ওনার উপরে কি এই জিনিসটা হচ্ছে না অন্য কেউ দেখছে, জিনিসটা প্রুভ করার জন্য উনি ওনার সামনে ওই ফ্যামিলির যে মেম্বার গুলো ছিল একজনের হাত ধরে, এক বড় ভাইয়ের হাত ধরে টান দিয়ে নিয়ে আসে, যে আরে ভাই বৃষ্টিতে তো ভিজে যাবেন, এদিকে আসেন। তো বড় ভাই বলছে যে না, বৃষ্টিতে হচ্ছে না। তখন উনি বুঝলেন যে না, জিন্দা তো জাদু করে, হয়তো ওনার উপর জাদু প্রয়োগ করা হয়েছে। সো উনি যেটা করেন, উনি জাদুর একটা মন্ত্র পড়ে পানিতে ফু দেন এবং আস্তে আস্তে ওনার ওই জিনিসটা কেটে যায়। এরপর উনি ওখান থেকে চলে আসার আগে ওই জিনটাকে বন্দি করে এবং বন্দি করে উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওনার চিন্তা ভাবনা যে না, ওনার যে তদবিরের ঘরটা আছে ওই ঘরে বসে উনি কাজ করলে হয়তো ওনার জন্য সুবিধা হবে। তো ওখানে কোনো খারাপ জিন বা কোনো কিছু ঢুকতে পারে না। তো উনি যাত্রা করেন, তখন রাত অলমোস্ট প্রায় 2টো বাজে। তো উনি যাচ্ছেন, হঠাৎ করে উনি ওই রোড দিয়ে এসেছিলেন, উনি দেখেন যে কোনো ফ্লাইওভার বা কোনো কিছু ছিল না, বাট উনি যাবার সময় দেখেন যে একটা ফ্লাইওভার। তো উনি ওইভাবেই গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করে যখন ফ্লাইওভারে উঠে গেছেন, তখন উনি চিন্তা করলেন যে না, তো আমি তো এই রাস্তা দিয়ে এসেছি, এখানে তো কোনো ফ্লাইওভার ছিল না। তো উনি ব্রেকে যখন উনি চাপ দেন, গাড়ির ব্রেকে কাজ করছিল না। তো কিছু তো যাবার পর উনি নিজে দেখেন যে উনি অনেক উপরে উঠে গেছেন। তো তখন উনি চিন্তা করেন যে উনি মনে হয় জিনদের আওতায় চলে এসেছে, আজকে হয়তো বা বাড়িতে ফেরা হবে না। So উনি আল্লাহর নাম করে উনি চোখ বন্ধ করে, অলরেডি উনি কেঁদে দিয়েছেন, উনি চোখ বন্ধ করে উনি বলেন যে আল্লাহ আমাকে বাঁচাও। তো ওইখানে ব্রেক চেপে ধরে এবং উনি যেটা দেখতে পান যে উনি ওনার বাড়ির সামনে উপস্থিত। এরপর উনি ওনার বাসায় ঢোকেন এবং বাসায় ঢুকে উনি ওনার রুমে, তদবিরের ওই রুমে উনি কাজ শুরু করেন এবং জিনকে বলেন যে এই বাসা ছেড়ে চলে যা। সে চড়া হয় এবং তার কিছুক্ষণ পর ওই জিনটা থ্রেট করে যে আমাকে তো চিনিস না, আমি আফ্রিকার জঙ্গলের কোনো একটা মানে নাম বলে, আমি নামটা একজ্যাক্ট এই মুহূর্তে বলতে পারছি না, যে কোনো একটা ইহুদি আম, জিনের জামাই। সো ইহুদি রাজা জিনের জামাই। সো ওরা জানতে পারলে তোর খবর আছে। তার কিছুক্ষণ পরেই ওনার ওই বাসার ছাদের পর প্রচুর পরিমাণে মানে ঢিলা বা মনে হয় যে হাতুড়ি দিয়ে আঘাত করছে, বিল্ডিং কাঁপছে। তো চারিপাশের লোকজন, ওই বিল্ডিং এর সবাই তো জানে যে হুজুর এখানে ইয়ে করে, তদবির করে, হয়তোবা হুজুরের জন্য এরকম হচ্ছে, সবাই আসে, হুজুরকে নিষেধ করে, হুজুরের উপর ইয়ে করে। তো হুজুর ওই জিনটাকে পুড়িয়ে মেরে ফেলে, হয়তো একটা মন্ত্র আছে, ওই মন্ত্র দিয়ে হুজুর পুড়িয়ে মেরে ফেলে। এবং হুজুরের যে ওয়াইফ, তিনি দৌড়ে হুজুরের কাছে আসেন, কি করছো তুমি, বন্ধ করো, মেয়ের অবস্থা তো খারাপ, ফ্যামিলির সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো উনি তখন বন্ধ করে রুমে আসেন এবং রুমে আসার পর দেখেন যে ওনার মেয়ের অবস্থা খুবই খারাপ। সো উনি ওনার তদবির দিয়ে মেয়েকে সুস্থ করেন এবং পরবর্তীতে উনিও অসুস্থ হয়ে পড়েন। তো উনি ওনার যে ওস্তাদ তার শরণাপন্ন হন এবং তার তদবিরে উনি সুস্থ হন। সো তার বেশ কিছুদিন পর রাসেল ভাই উনি সেই বাড়িতে আবার যান। তো সেই বাড়িটা এখনো উনি জিনমুক্ত করতে পারেনি, এখনো কাজ চলছে। তো এই পর্যন্তই আমার স্টোরিটা ছিল। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের হাতে আর একদম সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। আজকে কথা হবে আবারও আগামী শুক্রবারে, কারণ একদমই শেষ মুহূর্তে আমরা শেষ সময়ে চলে এসেছি। কথা হবে আবারও আগামী শুক্রবারে। আমাদের ইমেল অ্যাড্রেসটা মাথায় রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে fullfm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘুরে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক আপনাদের কমেন্ট ছিল, যে কমেন্টগুলো পড়া হলো না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কথা হবে আগামী শুক্রবারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।